হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের মৌলের পর্যায়ে ধরবেন লেকচার নাম্বার 22-এ। একটু আমাকে তোমরা জানাই দিও আমার কথা ঠিকঠাক মনে শোনা যাচ্ছে কিনা বা সব ওকে আছে কিনা। আমি একটু আমার এন্ড থেকে চেক করে দেখি, একটা সেকেন্ড জাস্ট। হ্যাঁ, হ্যাঁ, আমার এন্ড থেকে সব ঠিকঠাক মতো আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমাদের আজকের ক্লাসটা শুধুমাত্র তোমার হচ্ছে ফেসবুকে লাইভ হবে। আমি ফেসবুকে ক্লাসটা হওয়ার পরে আরমান তোমাদেরকে এটা ওয়েব অ্যাপে আপলোড করে দিবে, কেমন, আজকে রাতের মধ্যেই। ওকে, আমাদের ওয়েব অ্যাপে একটু করতেছো তো এই জন্য। হ্যাঁ, আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই অনেক ভালো আছো। ওকে, তাহলে কি আমরা শুরু করব? আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার এস ব্লকের, আমরা হচ্ছে এস ব্লক মনের বাকি পার্টটুকু পড়বো। এরপর আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু জিনিসপত্র যেমন নাইট্রেট গঠন, কার্বাইড গঠন, বিভিন্ন রকমের অক্সাইড, এগুলো নিয়ে ডিসকাশন করবো, কেমন? তো চলো আমরা তাহলে শুরু করি। আমরা কি শুরু করবো সবাই? একটু করে আমাকে জানাই দাও যে তোমরা রেডি কিনা। আমরা কি শুরু করবো? আজকে আমরা অনেক কোয়েশ্চেন সলভ করবো, কেমন? আমরা কি শুরু করবো? সবাই সবাই কি রেডি আসো? ওকে, আশা করি সবাই রেডি আছো। তো চলো আমরা তাহলে শুরু করি। প্রথমে কিছু বেসিক পড়াশোনা। হ্যাঁ, ওকে, চলো শুরু করি। আসেন, আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 22। আমরা কিন্তু আর একদম শেষ দিকে চলে আসছি। আমাদের আমাদের আজ টোটাল 25টার মতো ক্লাস লাগবে, এর মাধ্যমে আমাদের পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ওকে, তো চলো শুরু করি। আমরা একটা জিনিস খেয়াল করে দেখবা, যারা গ্রুপ ওয়ানে থাকে, যারা গ্রুপ ওয়ানে থাকে তারা সবসময়, তুমি যদি লক্ষ্য করে দেখো, এরা দেখবা এম প্লাস এই টাইপের আয়ন তৈরি করে। ভাই এটা বলতে আপনি কি বোঝাচ্ছেন? যেমন গ্রুপ ওয়ানে কারা কারা আছে? গ্রুপ ওয়ানে ধরো সোডিয়াম আছে, তাহলে সোডিয়াম তৈরি করে Na প্লাস। তারপর ধরো তোমার হচ্ছে আমাদের গ্রুপ ওয়ানে ধরো পটাশিয়াম আছে, পটাশিয়াম তৈরি করে K প্লাস। ধরো গ্রুপ ওয়ানে লিথিয়াম আছে, লিথিয়াম লিথিয়াম তৈরি করে কি বলতো এখানে Li প্লাস তৈরি করে, Li প্লাস তৈরি করে। আর অন্যদিকে তুমি যদি লক্ষ্য করে দেখো, যারা গ্রুপ টুতে থাকে তারা বলতো কোন টাইপের আয়ন তৈরি করবে? তারা কোন টাইপের আয়ন তৈরি করবে? তারা তৈরি করবে কিন্তু দ্বিধনাত্মক আয়ন, অর্থাৎ M2+, এই টাইপের আয়ন তৈরি করে, তাই না? যেমন তুমি যদি লক্ষ্য করে দেখো, ধরো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, তাহলে এখানে এরা এরা কি তৈরি করবে? ম্যাগনেসিয়াম তৈরি করবে তোমার হচ্ছে এখানে ম্যাগনেসিয়াম 2+। তারপর ধরো তোমার কাছে এখানে আছে হচ্ছে আমাদের ধরো কথার কথা ক্যালসিয়াম, ক্যালসিয়াম তৈরি করে ধরো ক্যালসিয়াম 2+। তারপর ধরো তোমার আছে হচ্ছে স্ট্রনসিয়াম, স্ট্রনসিয়াম তৈরি করে ধরো স্ট্রনসিয়াম 2+। এই টাইপের আয়ন কিন্তু তৈরি করে। আচ্ছা, যেটা মজার ইনফরমেশন সেটা হচ্ছে এই গ্রুপ ওয়ান আর গ্রুপ টু এর মৌলগুলা, বলতে পারবা এরা বেশিরভাগ সময় কোন ধরনের যৌগ তৈরি করে? আয়নিক নাকি সমযোজী? গ্রুপ ওয়ান আর গ্রুপ টু এর যে যৌগগুলো মৌলগুলো আছে, গ্রুপ ওয়ান আর গ্রুপ টু এর যে মৌলগুলো আছে, এরা যেহেতু বেশি সবাই ধাতু হয় হাইড্রোজেন বাদে, আর এরা যেহেতু সবাই ক্যাটায়ন হয়ে থাকে, দেখো এরা এরা কিন্তু বেশিরভাগ সময় আয়নিক যৌগ তৈরি করে। তাহলে এরা এই যে গ্রুপ ওয়ান আর গ্রুপ টু, এই যে গ্রুপ ওয়ান আর গ্রুপ টু, এরা বেশিরভাগ সময় কোন ধরনের যৌগ তৈরি করবে? আয়নিক যৌগ তৈরি করবে। এখন তোমাকে একটা জিনিস আমি পড়াইছিলাম, আয়নিক যৌগের একটা বিশেষ প্রপার্টি ছিল। আয়নিক যৌগের একটা বিশেষ প্রপার্টি ছিল, সেটা কি? সেটা ছিল পোলারাইজেশন। মানে অর্থাৎ কিছু কিছু আয়নিক যৌগ তারা কিন্তু সমযোজী ধর্মও দেখায়, তাই না? আয়নিক যৌগের একটা ধর্ম কি ছিল? এটার ধর্ম ছিল পোলারাইজেশন। আয়নিক যৌগেরই কিন্তু পোলারাইজেশন ঘটতে পারে, কিছু কিছু আয়নিক যৌগ পোলারাইজেশন দেখায়। এখন তুমি দেখো তো একটু করে, পোলারাইজেশনের মানটা ম্যাক্সিমাম কখন হয়? পোলারাইজেশনের মানটা ক্যাটায়নের বেলায় ম্যাক্সিমাম কখন হবে? দুইটা ক্ষেত্রে ম্যাক্সিমাম হবে। একটা হচ্ছে চার্জের মান যদি বেশি হয়, চার্জের মান যদি বেশি হয় তাহলে পোলারাইজেশন ম্যাক্সিমাম হয়। অন্যদিকে এই যে তোমার খেয়াল করে দেখো, চার্জের মান যদি বেশি হয় তাহলে তো পোলারাইজেশন বেশি হবে। আবার অন্যদিকে ক্যাটায়ন যেটা আছে, ক্যাটায়ন সাইজ ক্যাটায়ন সাইজ যদি ছোট হয় তাহলেও কিন্তু পোলার আয়নটা কী হয় বলো তো? বেশি হয়। তাহলে তুমি আমাকে একটু বলতে পারবা, এই যে গ্রুপ ওয়ান আর গ্রুপ টু এর মধ্যে সব থেকে বেশি পোলার আয়ন কার হবে? গ্রুপ ওয়ান আর গ্রুপ টু এর মধ্যে সব থেকে বেশি পোলার আয়ন কার হবে? গ্রুপ ওয়ান আর গ্রুপ টু এর মধ্যে সব থেকে বেশি পোলার আয়ন হবে প্রথম কথা গ্রুপ টু এর, কারণ গ্রুপ টু এর সবার চার্জের মান কত? +2 করে আছে। সেকেন্ড, তুমি খেয়াল করে দেখো কার আকার সব থেকে ছোট? বেরিলিয়ামের আকার সব থেকে ছোট। তাহলে গ্রুপ ওয়ান আর গ্রুপ টু এর মধ্যে বেরিলিয়াম যে আছে তার পোলার আয়নের মানটা ম্যাক্সিমাম হয়। আর তার পোলার আয়ন ম্যাক্সিমাম হওয়ার কারণে বেসিক্যালি বেরিলিয়াম আয়নিক যৌগ গঠন করতে পারে না। তাহলে কি মনে রাখবা? তাহলে যেটা মনে রাখবা, প্রথম কথা বেরিলিয়ামের চার্জ হচ্ছে, দেখো ভালো করে বুঝো, তোমরা কি বলছো আনসার? হ্যাঁ, ওকে, ভালো করে বুঝো। আজকের ক্লাসটা একটু ওয়েবে হচ্ছে না, একটু ওয়েবে প্রবলেম করতেছে আমাদের এই জন্য। তাহলে ভালো করে বুঝো, এই যে গ্রুপ ওয়ান আর গ্রুপ টু, এদের মধ্যে সব থেকে বেশি ফাজানের নীতি কে মানে? ভালো করে দেখো, সব থেকে বেশি এই যে ফাজানের নীতি, এটাকে ফাজানের নীতি সব থেকে বেশি মানে কে? ফাজানের নীতি সব থেকে বেশি মানে, সব থেকে বেশি মানে হচ্ছে তোমার বেরিলিয়াম।
এই কারণে বেরিলিয়াম কি করে না, আয়নিক যৌগ গঠন করে না। কারণ যারা ফাজারের নীতি মেনে চলে তারা কিন্তু সমযোজী প্রপার্টি বেশি দেখায়। তাহলে এই জন্য মনে রাখবা বেরিলিয়াম আয়নিক যৌগ গঠন করে না। বেরিলিয়াম কি করে না, আয়নিক যৌগ গঠন করে না। আর আয়নিক যৌগে কি হয়, প্লাস মাইনাস আকারে থাকে না। এই জন্য তুমি কখনো দেখো, তুমি কিন্তু ম্যাগনেসিয়াম 2+ চার্জকে পাবা, ক্যালসিয়াম 2+ চার্জ পাবা, মানে এদেরকে ধরো চার্জিত আকারে পাবা, ওই যে ক্যালাসের মধ্যে, রাইট, ধাতব ক্যালাসের মধ্যে, বা সোডিয়াম প্লাস পাবা। কিন্তু বেরিলিয়াম 2+কে তুমি কখনো এরকম ওই যে চার্জ আকারে আলাদা করতে পারবা না। কথাটা বুঝতে পারছো? এটা সমযোজী যৌগ গঠন করে, মানে এই জন্য তুমি বেরিলিয়াম 2+ এভাবে তুমি কখনো আয়ন আকারে পাবা না। এটা কখনো কি হবে না, আয়ন আকারে থাকবে না। আমাকে একটু করে জানাও এতটুকু তুমি বুঝতে পারছো কিনা, বেরিলিয়াম 2+কে তখন কখনো তুমি মানে বেরিলিয়াম ক্লোরাইড হবে, সেটা কিন্তু সমযোজী যৌগ। বুঝতে পারতেছো? ওকে, আমাকে বলে একটু করে বুঝতে পারছো কিনা। এতটুকু কি বোঝা গেছে ভাই সবার? একটু করে আমাকে জানাবা। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো, ভেরি গুড। এরপরে আসলে আমরা নেক্সট আলোচনায় যাব। আমরা এটা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে বেরিলিয়াম কিন্তু আয়নিক যৌগ গঠন করে না। বেরিলিয়াম আয়নিক যৌগ গঠন করে না। এটা ভালো করে মনে রাখবা। ওকে, কি বলছো? তুমি দেরিতে ভর্তিছো সাইকেলে, সমস্যা নেই, তুমি আস্তে আস্তে শেষ করো, কোনো সমস্যা নেই। ওকে, চলো নেক্সটে চলে যাই। নেক্সটে আমরা আলোচনা করবো যে অনেক সময় একটা কোয়েশ্চেন করে যে সোডিয়াম যেটা আছে, সোডিয়াম কিন্তু অনেক সক্রিয় হয়। এই জন্য সোডিয়ামকে, মানে আমি তোমাকে একটা জিনিস বলি, দেখো, ধরো সোডিয়ামকে কোথায় সংরক্ষণ করা হয় জানো? যারা অনেক সক্রিয় থাকে, যেমন সোডিয়াম, এটাকে কোথায় সংরক্ষণ করা হয়? এটাকে আমরা যদি সংরক্ষণ করি কোথায় জানো? নিষ্ক্রিয় কেরোসিনের নিচে, নিষ্ক্রিয় কেরোসিনের নিচে, অথবা 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 হেক্সেন মাধ্যমে, মানে এটা গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। কেন করি সেটা আমরা এখন আলোচনা করব। সোডিয়ামকে কোথায় সংরক্ষণ করা হয়? সোডিয়ামকে সংরক্ষণ করা হয় কোথায়? নিষ্ক্রিয় কেরোসিনের নিচে, অথবা হেক্সেন মাধ্যমে। অথবা কোন মাধ্যমে বলো তো? হেক্সেন মাধ্যমে। কোয়েশ্চেন হচ্ছে, সোডিয়ামকে আমরা বায়ুতেও সংরক্ষণ করতে পারবো না। সোডিয়ামকে আমরা কি করতে পারবো না? বায়ুতেও আমরা সংরক্ষণ করতে পারবো না। একইভাবে অন্যদিকে আমরা সোডিয়ামকে পানিতেও আমরা কি করতে পারবো না? সংরক্ষণ করতে পারবো না। কোয়েশ্চেন হচ্ছে কেন? চলো ডিসকাশন করার চেষ্টা করি। সোডিয়ামকে বায়ুতেও সংরক্ষণ করা যায় না, পানিতেও সংরক্ষণ করা যায় না। প্রথম কথা, তুমি আমাকে বলো তো, বায়ুতে সব থেকে বেশি কোন কোন উপাদানগুলো পাওয়া যায়? বায়ুতে সব থেকে বেশি পাওয়া যায় নাইট্রোজেন, তারপরে পাওয়া যায় হচ্ছে অক্সিজেন, তারপরে পাওয়া যায় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এখন কাহিনী কি হয়, যখন তুমি সোডিয়ামকে বায়ুতে রাখো, ধরো সোডিয়ামকে তুমি যদি বায়ুতে রাখো, এয়ারে রাখো, সোডিয়ামকে তুমি যদি কি করো, সোডিয়ামকে যদি আমরা বায়ুতে রাখি, এয়ার মাধ্যমে রাখি, তখন এই সোডিয়াম কি করে, এই বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। কেমন? দেখো, ভালো করে বুঝো। সোডিয়াম কি করবে? বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। সোডিয়াম বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে Na2O তৈরি করে ফেলে, সোডিয়াম অক্সাইড তৈরি করে ফেলে। আবার একই সাথে এই যে কার্বন ডাইঅক্সাইড আছে, তার সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট তৈরি করে। তার সাথে বিক্রিয়া করে কি তৈরি করে ফেলে? সোডিয়াম কার্বনেট তৈরি করে ফেলে। সোডিয়াম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করতে পারে না। সোডিয়াম কি করতে পারে না? নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করতে পারে না। কেন পারে না? কারণ নাইট্রোজেন অনেক নিষ্ক্রিয় থাকে। নাইট্রোজেনকে নিষ্ক্রিয় মাধ্যম বলা হয়। এটা আমরা পি ব্লক মৌল পড়ার সময় দেখবো যে নাইট্রোজেন সহজে আসলে রিয়াকশন করতে চায় না। কারণ নাইট্রোজেনের, ধরো তোমার কি একটা নাইট্রোজেনের অর্ধপূর্ণ থাকে না, তিনটা ইলেকট্রন, আর এখানে নাইট্রোজেন আছে কয়টা? 2টা। তো তিনটা মিলে এমন একটা নিষ্ক্রিয় অবস্থা তৈরি হয়। আর নাইট্রোজেনের মধ্যে কিন্তু ট্রিপল বন্ড থাকে। তুমি দেখবা নাইট্রোজেনের মধ্যে কি থাকে? দুটো নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড থাকে। তো ট্রিপল বন্ডকে ভাঙা কিন্তু অনেক কষ্টকর। এই জন্য N2 যেটা আছে, N2 এটা কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় থাকে, সহজে রিয়াকশন করতে চায় না। N2 কি করতে চায় না? সহজে রিয়াকশন করতে চায় না। N2 সহজে রিয়াকশন করতে চায় না। বুঝতে পারছো? তার মানে কি হয় দেখো, এয়ারের মধ্যে তো 3টা জিনিস আছে, মানে মেজর, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। সোডিয়াম কিন্তু কার সাথে রিয়াকশন করে? অক্সিজেনের সাথে রিয়াকশন করবে, আর কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়াকশন করবে। এই দুটোর সাথে রিয়াকশন করে সোডিয়ামটা কি করে বলো তো? এখানে সোডিয়াম তৈরি করবে, সোডিয়াম অক্সাইড তৈরি করে, সোডিয়াম কার্বনেট তৈরি করে। কিন্তু সোডিয়াম কিন্তু নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে না। আশা করি বুঝতে পারতেছো। তাহলে দেখো, কেন বায়ুতে সংরক্ষণ করা যাচ্ছে না? কারণ বায়ুতে সংরক্ষণ করা মানে কি? ইনটেক্ট অবস্থায় রাখা। বলো তো, বায়ুতে যদি তুমি সোডিয়ামকে রাখো, তাহলে সেটা কি তুমি সোডিয়ামকে ইনটেক্ট অবস্থায় পাচ্ছ? না, সোডিয়াম তো রিয়াকশন করে ফেলতেছে। তো এই জন্য সোডিয়ামকে বায়ুতে সংরক্ষণ করা যায় না। বুঝতে পারছো নাকি বুঝো নাই? বলো, বুঝছো কিনা?
একটু করে আমাকে জানাও যে এই জিনিসটা বুঝতে পারছো কিনা, যে সোডিয়াম তো বায়ুতে রিয়াকশন করে ফেলতেছে ভাই, তাহলে সোডিয়ামকে জন্য কি করা যাবে না, বায়ুতে সংরক্ষণ করা যাবে না। এখন ভাই পানিতে সংরক্ষণ করলে প্রবলেম কি? পানিতে সংরক্ষণ করলে প্রবলেম হচ্ছে সোডিয়াম পানিকে দেখলে লোভ সামলাইতে পারে না। কি করে সে? সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। এখানে তৈরি করবে কি বলতো? সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। তারপরে তোমার এখানে হাইড্রোজেন তৈরি করবে, এবং এখান থেকে এই হাইড্রোজেন তৈরি করার সময় অধিক তাপ উৎপন্ন হবে, এবং এমন তাপ উৎপন্ন হবে এখানে তোমার আগুনও ধরে যেতে পারে। বুঝতে পারতেছো? এখানে কি করতে পারে? আগুনও ধরে যাইতে পারে, আগুনও ধরে যাইতে পারে। ওকে, আগুনও ধরে যাইতে পারে, এরকম একটা তোমার এখানে ঘটনা ঘটে। এই জন্য যেহেতু সোডিয়ামটা পানিতে রাখলে কিন্তু ইনটেক্ট অবস্থায় থাকতেছে না, কারণ পানির সাথে রিয়াকশন করে সে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে ফেলতেছে। এই জন্য কি করা হয়? সোডিয়ামকে নিষ্ক্রিয় কেরোসিনের নিচে সংরক্ষণ করা হয়। ধরো ব্যাপারটা কি? ধর এটা হচ্ছে কেরোসিন, এটা হচ্ছে কি কেরোসিন, যেটা হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় আছে কেরোসিন। তাহলে এই কেরোসিনের নিচে সোডিয়ামকে রাখা হয়। তো কেরোসিনের নিচে সোডিয়ামকে রাখা হইলে কি হয় বলতো? কেরোসিনের নিচে সোডিয়ামকে রাখা হইলে এ আর এটার সংস্পর্শে আসতে পারতেছে না, এ আর এই সোডিয়ামের সংস্পর্শে আসতে পারতেছে না। আবার যে পানি আছে, পানিও কিন্তু সোডিয়ামের সংস্পর্শে আসতে পারতেছে না, কারণ পানি আর কেরোসিন কিন্তু মিশ্রিত হয় না। এই জন্য কি করা হয়? সোডিয়ামকে হয় নিষ্ক্রিয় কেরোসিনের নিচে, না হলে হেক্সেনের নিচে সংরক্ষণ করা হয়। আমাকে একটু করে বলো এতটুকু বোঝা গেছে কিনা? আজকে ক্লাস কেন? আজকে হচ্ছে তোমার ওই যে আমাদের গত উইকে কিন্তু একটা ক্লাস বাদ গেছে, তো এই জন্য একটা এক্সট্রা ক্লাস, এটা আমি সকালে পোস্ট দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে, সবাইকে আমি মেনশনও করে দিয়েছিলাম, কেমন? এই জন্য হচ্ছে আজকে ক্লাস। ওকে, সো আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো যে সোডিয়ামকে কেন এই যে নিষ্ক্রিয় কেরোসিনের নিচে বা তোমার হেক্সের মাধ্যমে সংরক্ষণ করে, কারণ এদের মধ্যে যদি রাখো তুমি এ কিন্তু রিয়াকশন করে ফেলবে। ওকে, আচ্ছা চলো আমরা নেক্সটে চলে যাই, আসো চলো নেক্সটে চলে যাই। নেক্সটে এই জিনিসগুলা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ে লাগবে, এই জিনিসগুলা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ে লাগবে, ডাইরেক্ট এটা মুখস্থ রাখতে হয়। আমি তোমাকে টেকনিকগুলো শিখিয়ে দিচ্ছি, এই জিনিসগুলা ইঞ্জিনিয়ারিংয়ে লাগবে। এগুলো তোমার এইচএসসিতেও আসবে না, আবার তোমার হচ্ছে ধরো মেডিকেলেও আসবে না, ভার্সিটিতেও আসবে না, বাট ইঞ্জিনিয়ারিং এটা অনেক ইম্পর্টেন্ট। ইঞ্জিনিয়ারিংয়ে ডাইরেক্ট লিখতে বলবে এগুলো, এগুলো আমি তোমাকে টেকনিক দেখাই দিচ্ছি। এটা হচ্ছে কি, আমরা এখন শিখবো যে সোডিয়ামের উৎস। সোডিয়ামের উৎস মানে কি? যে সোডিয়ামকে আমরা কোত্থেকে পাইতে পারি। দেখো, সোডিয়ামকে একটা জিনিস পাওয়া যায় রক সল্ট থেকে। কার থেকে পাওয়া যায়? রক সল্ট। রক সল্টের সংকেত কি? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়ামকে কোত্থেকে পাওয়া যাবে? নেট্রন নামক যৌগ থেকে পাওয়া যাবে। নেট্রনের সংকেত কি? NO2CO3.H2O। যাদের টার্গেট তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, তোমরা যেটা করবা যে আজকে দেখে দেখে এই 5 বার সোডিয়ামের উৎসগুলো লিখো আজকে, কালকে দেখে দেখে 5 বার পটাশিয়ামের উৎস লিখো। এরকম দেখবে অটোমেটিক মুখস্থ হয়ে গেছে। তোমাকে একটু মনে রাখতেই হবে যদি তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং হয়, কারণ এগুলো থেকে ডাইরেক্ট কোয়েশ্চন আসে। দেখো তার এরপরে দেখো সোডিয়ামের আরেকটা উৎস হতে পারে কি? সোডা, ফেলসপার, বাট যেগুলো ইম্পর্টেন্ট বিষয় আমি দেখা দিচ্ছি। তারপরে হতে পারে টোনা বা সজি মাটি, তারপরে হতে পারে বোরাক্স বা সোহাগা, চিনি, সল্টপিটার। এখানের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা? এটা ইম্পর্টেন্ট অনেক, এটা ইম্পর্টেন্ট অনেক, তারপরে তোমার এটা অনেক ইম্পর্টেন্ট, এবং এটা অনেক ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? এই 4টা বেশি ইম্পর্টেন্ট, বাট তোমাকে অন্তত 5টা মুখস্থ রাখতে হবে, কারণ পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং রিটার্নে ডাইরেক্ট এরকম লিখে দে সোডিয়ামের 5টি উৎসের নাম লিখো, তো তুমি 4টা মনে রাখলে চলবে না, তুমি আরেকটা যে কোনো মনে রাখবা, টোনা বা সজিবাড়ি মনে রাখবা। ওকে, এরপরে দেখো, এরপরে এইগুলো তো ইম্পর্টেন্ট অনেক, এগুলো অনেক ইম্পর্টেন্ট, সিলভাইডও ইম্পর্টেন্ট, সল্ট পিটারও অনেক ইম্পর্টেন্ট। তো অর্থ ক্লাসটা তোমাকে এমনি মনে রাখতেই হবে 5টা উৎসের জন্য। তো তার একটা জিনিস তোমাকে দেখাই, পটাশিয়ামের উৎস দেখো 2টা আছে, একটা হচ্ছে কার্নালাইট, একটা হচ্ছে ক্যানাইট। এই দুইটা বেশি ইম্পর্টেন্ট, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট, কার্নালাইট এবং ক্যানাইট, এই দুটো বেশি ইম্পর্টেন্ট। আমি এই দুটাকে মনে রাখার একটা টেকনিক তোমাকে দেখাই দিই। দেখো দেখো কার্নালাইট লেখো আর ক্যানাইট লিখো, দুই জায়গাতেই দেখো ক্যাসিএল আছে, দুই জায়গাতেই দেখো ক্যাসিএল আছে। এরপরে দেখো এখানেও ম্যাগনেসিয়াম আছে, এখানেও ম্যাগনেসিয়াম আছে, এখানেও পানি আছে, এখানেও পানি আছে। খেয়াল করে দেখো, কার্নালাইটে ল আছে, ল, ল থেকে মনে রাখবা ক্লোরিন, ক্লোরিনও কিন্তু এল থাকে বা ল থাকে, ঠিক আছে? আর এখানে ক্যানাইডে ল নাই, তাহলে এখানে মনে রাখবা সালফেট। এইবার একটা জিনিস দেখো, এখানে তোমার 2 দিছো না, তো এখানে বসাইতে হবে 6, 2 আর 6 গুণ করে 12 পাবা। তো এখানে তো 4 হয়েছে, 12 করার জন্য এখানে 3 দেওয়া লাগবে। মানে বুঝতে পারছো কীভাবে মনে রাখবা? আমি তোমার জিনিসটা দেখাই দিই, দেখো আমি লিখে লিখে দেখাই। দেখো দেখো কার্নালাইট লিখো বা ক্যানাইট লিখো, দুই জায়গাতেই কি আছে? কার্নালাইট লিখো বা ক্যানাইট লিখো, দুই জায়গাতেই ক্যাসিএল আছে, দুই জায়গাতেই ক্যাসিএল আছে, ডট লিখলাম। লিখার পরে কার্নালাইট যদি হয় সেখানে কি থাকবে? সিএল থাকবে, তার মানে এখানে থাকবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর এখানে থাকবে ম্যাগনেসিয়াম সালফেট। লিখলা, লিখার পরে এখন তোমাকে 12 করা লাগবে, তাহলে এখানে লিখছো 2, তাহলে এখানে 6 মোল পানি লিখবা, আর এখানে আছে 4, তাহলে এখানে 3 মোল পানি লিখবা। তাহলে উপরেটা হচ্ছে তোমার কার্নালাইটের সংকেত, নিচেরটা হচ্ছে তোমার কার সংকেত বলো তো? ক্যানাইটের সংকেত। বুঝতে পারছো নাকি বুঝো নাই? বলো একটু করে বুঝতে পারছো কিনা জিনিসটা? আশা করি এই জিনিসটা এখানে বুঝতে পারছো সবাই। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এইবার
দেখো এরপরে আছে হচ্ছে আমাদের এই যে গ্রুপ 2 এর কিছু মৌলের উৎস, যেমন হচ্ছে ম্যাগনেসিয়ামের উৎস আছে আর ক্যালসিয়ামের উৎস আছে। দেখো এখানে আমি আগে দাগাই দিই কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট। দেখো ফার্স্ট অফ অল এখানে ম্যাগনেসাইট থেকে ডলোমাইট অনেক ইম্পর্টেন্ট, ইপসম লবণ অনেক ইম্পর্টেন্ট, কার্নালাইট ক্যানাইট তুমি অলরেডি পড়ে আসছো, কার্নালাইট ক্যানাইট তুমি অলরেডি পড়ে আসছো। ওকে, আচ্ছা। আর ক্যালসিয়ামের মধ্যে ডলোমাইটও তুমি এখানে অলরেডি পড়ছো, জিপসামও অনেক ইম্পর্টেন্ট, আর এরপরে প্লাস্টার অফ প্যারিস অনেক ইম্পর্টেন্ট। এখানে দেখাই যে আমি তোমাকে কী কী পড়তে হবে, বারবার বলতেছি এগুলো তুমি কীভাবে মুখস্থ রাখবো, বা এগুলো একদিনে জীবনেও মুখস্থ হবে না, এগুলো দেখে দেখে 5 বার করে লেখা লাগবে। দেখে দেখে 5 বার লিখো, পরে একবার না দেখে 2 বার লিখো, দেখবো অটোমেটিক মুখস্থ হয়ে গেছে। বাট দিন শেষে তোমাকে মুখস্থ করতেই হবে। ভাই এগুলো কাদের জন্য লাগবে? ইঞ্জিনিয়ারিংয়ে রিটেনের জন্য লাগবে। এগুলা এইচএসসি বা মেডিকেল বা ভার্সিটি এগুলোতে লাগবে না, বাট ইঞ্জিনিয়ারিংয়ে রিটেনে এগুলো ডাইরেক্ট জিজ্ঞেস করে, সেগুলো তোমার লাগবে। দেখো তাহলে এখানে আমি যদি তোমাকে দেখাই দিই, ফার্স্ট আছে ম্যাগনেসাইট, ডলোমাইট অনেক ইম্পর্টেন্ট, ম্যাগনেসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম কার্বনেটের গুণফল, ইপসম লবণ অনেক ইম্পর্টেন্ট, ম্যাগনেসিয়াম সালফেট .7H2O, ক্যানাইট কার্নালাইট অলরেডি বলছি, ইপসোমাইট ম্যাগনেসিয়াম সালফেট .7H2O, এটা মনে রাখবা। কে দাঁড়াও, ইপসোমাইট আর ওকে। এরপরে দেখো ক্যালসিয়াম কার্বনেট, এটা তো তুমি জানো অলরেডি, ডলোমাইট তুমি জানো, জিপসাম তুমি জানো, তারপর হচ্ছে এখানে প্লাস্টার অফ প্যারিস মনে রাখবা, অ্যানহাইড্রেটটা মনে রাখবা। ওকে, এগুলো একটু তোমাকে মনে রাখা লাগবে, এগুলো একটু করে তোমাকে মনে রাখা লাগবে, এগুলো ভাই কোনো অপশন নাই আর কি, তোমাকে মনে রাখতেই হবে। আচ্ছা, এইবার আমি চলো তোমাকে একটা জিনিস দেখাই আসো, সেটা হচ্ছে দেখবা, আমি তোমাকে একটা জিনিস বলি, সেটা কি, সেটা হলো দেখো, আমাকে বলতে পারবা এই যে যারা গ্রুপ 2-তে আছে, ভালো করে দেখি আসো, যারা গ্রুপ 2-তে আছে ভালো করে দেখি, সরি গ্রুপ 2 বলছি, পর্যায় 2, তোরা যারা পিরিয়ড 2-তে আছে, পিরিয়ড 2-তে কারা কারা আছে দেখি, লিথিয়াম, তারপরে তোমার বেরিলিয়াম, এভাবে করে যাচ্ছে জিনিসটা। তারপরে ধরো এখানে আছে কার্বন, নাইট্রোজেন, আচ্ছা লিখেই ফেলি, বেরিলিয়াম, তারপরে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তারপরে হচ্ছে নিয়ন। এইবার তুমি একটা জিনিস আমাকে খেয়াল ভালো করে এখানে বলো, এখানে যোজ্যতা স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে এদের এখানে? দেখো এদের, এরা 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 সবার যদি দ্বিতীয় পর্যায়ের মৌল, তাহলে এদের ইলেকট্রোমিনাসগুলো কীরকম? এদের সবার যদি ইন জেনারেল ইলেকট্রোমিনাস লিখি, এদের সবার যদি ইন জেনারেল ইলেকট্রোমিনাস লিখি, তো ইন জেনারেল ইলেকট্রোমিনাসটার মধ্যে একটা 2s থাকবে, একটা 2p থাকবে, তাহলে এটা হচ্ছে তাদের যোজ্যতা স্তর। তো এদের যোজ্যতা স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? এখানে থাকতে পারে 2টা, এখানে থাকতে পারে 6টা, তাহলে এদের যোজ্যতা স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 8টা। তাহলে এদের এদের ম্যাক্স সর্বোচ্চ ভ্যালেন্স ইলেকট্রন থাকতে পারে কয়টা? বা আমরা বলতে পারি এখানে সর্বোচ্চ ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন থাকতে পারে কয়টা? 8টা। যোজ্যতা ইলেকট্রন কয়টা থাকতে পারে? 8টা থাকতে পারে। তাহলে কি বলতে পারবা, এখানে একটা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, এদের কিন্তু ডি অরবিটালের উপস্থিতি নাই, এদের কিন্তু কি নাই? ডি অরবিটাল উপস্থিত নাই। তাই এদের একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, ডি অরবিটাল যেহেতু উপস্থিত নাই, তাহলে এখানে তো কিন্তু 2D নাই, কিন্তু 2D কিন্তু নাই। তাহলে এখানে যদি ইলেকট্রনগুলোকে উত্তেজিতও করো, তার কিন্তু 2Dতে যাওয়ার কোনো অপশন নাই, কারণ এখানে তো ডি অরবিটাল নাই। এখানে কি নাই বলো তো? ডি অরবিটাল নাই। তাহলে এখানে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 8টা। তাহলে বলতে পারবা এরা সর্বোচ্চ কয়টা বন্ড গঠন করতে পারে? দেখি বলো তো, যে আমার এই যে আমার যে দ্বিতীয় পর্যায়ে যে সকল মৌল আছে, তারা সর্বোচ্চ কয়টা বন্ড গঠন করতে পারে? কেউ কি বলতে পারবা? এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি শেষ করতে আমাদের 13 থেকে 15টা ক্লাস লাগবে, 15টা কম লাগবে পরিবেশ শেষ করতে। ওকে, আচ্ছা আমাকে একটা জিনিস বলো তাহলে, যে দ্বিতীয় পর্যায়ে যে মৌলগুলা, তারা সর্বোচ্চ কয়টা বন্ড গঠন করতে পারবে? 4টা, কারণ তাদের ভ্যালেন্স ইলেকট্রন আছে কয়টা হতে পারে? 8টা হতে পারে। অর্থাৎ দেখো জিনিসটা হচ্ছে এরকম, ধরো এখানে তুমি যদি কার্বনের ক্ষেত্রেও দেখো, 4টার বেশি বন্ড এরা কেউ কখনো গঠন করতে পারে না, 4টার বেশি বন্ড এরা কেউ কখনো গঠন করতে পারে না। তাহলে দ্বিতীয় পর্যায়ে যে মৌলগুলো আছে, তারা সর্বোচ্চ কয়টা বন্ড গঠন করতে পারবে? সর্বোচ্চ বন্ড গঠন করতে পারবে কয়টা? সর্বোচ্চ বন্ড গঠন করতে পারবে 4টা। সর্বোচ্চ বন্ড গঠন করতে পারবে 4টা। 4টার সবাই 4টা পারে না, বাট এরা সর্বোচ্চ 4টা পারবে, এর বেশি আসলে তারা পারবে না, এই কারণে তুমি লক্ষ্য করে দেখবা, একে তো এরা সবাই দ্বিতীয় পর্যায়ের, তৃতীয় পর্যায় থেকে কিন্তু সবারই ডি অরবিটাল আছে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সবারই ডি অরবিটাল আছে, বাট দ্বিতীয় পর্যায়ের কিন্তু কি নাই? ডি অরবিটাল নাই। এইরকম কিছু বৈশিষ্ট্য থাকার কারণে, একে এদের আকার ছোট, কারণ এরা সবাই দ্বিতীয় পর্যায়ে, আবার এদের ডি অরবিটাল নাই, আকার ছোট হওয়ার কারণে এদের আবার চার্জ ঘনত্ব বেশি হয়। এই কারণে দেখবা দ্বিতীয় পর্যায়ের অনেক মৌলই কিছু কিছু ব্যতিক্রমধর্মিতা দেখাবে।
যেমন গ্রুপ 1-এর মধ্যে লিথিয়াম অনেক ব্যতিক্রমধর্মিতা দেখাবে, দেখবো আমরা বাকিদের সাথে অলরেডি একটা দেখছিলাম ওই যে বিজারণ ক্ষমতায় গতকালকে দেখাইছি। তারপরে বেরিলিয়াম কিছু ব্যতিক্রমধর্মিতা দেখাবে, অক্সিজেন ব্যতিক্রমধর্মিতা দেখাবে, এরকম অনেকগুলো যৌগ আছে যারা দ্বিতীয় মৌল আছে যারা দ্বিতীয় পর্যায়ের, তারা ব্যতিক্রমধর্মিতা দেখায়। তো চলো আস্তে আস্তে আমরা আলোচনা করবো, আসো। তো আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো। এখানে কিছু ক্লু আমরা এখানে মানে কিছু এখানে তোমাকে পয়েন্ট এখানে বললাম। আচ্ছা, এইবার আমরা ডিসকাশন করবো তোমার কি নিয়ে, হাইড্রাইড গঠন নিয়ে। আচ্ছা ভাই, হাইড্রাইড গঠন মানে কি আমি তোমার একটু করে বলি। হাইড্রাইড গঠন মানে কি, তুমি কোন একটা মৌলের সাথে হাইড্রোজেন যুক্ত করবা, হাইড্রোজেন যুক্ত করার মাধ্যমে কি গঠন হবে, হাইড্রাইড গঠন হবে। আচ্ছা, এখন আমি যদি তোমাকে একটা জিনিস বলি, আমরা যদি কথার কথা যে কোনো একটা ধরো ধাতুকে নিলাম, ধাতু, তার সাথে ধরো আমি হাইড্রোজেনকে নিছি, তাহলে এখানে কি কি গঠন হবে জানো, ধাতব হাইড্রাইড গঠন হবে। তাহলে এখানে গঠন হবে ধাতব হাইড্রাইড, ধাতব হাইড্রাইড গঠন হবে। ভাই এটা বলতে কি বোঝাচ্ছেন আপনি? ধরো তুমি এখানে যদি লিথিয়ামের সাথে, লিথিয়াম একটা ধাতু, ধরো হাইড্রোজেনকে নিছো, তাহলে এখানে তোমার দেখবা তুমি পাইছো লিথিয়াম হাইড্রেট। কি পাইছো এখানে তুমি? লিথিয়াম হাইড্রেট পাইছো, দেখবা এখানে 2Li পাইছো। তারপর ধরো তুমি 2 মোল সোডিয়ামকে নিলা, তাহলে ধাতু, তাহলে হাইড্রোজেনের সাথে যুক্ত করলা, তাহলে এখানে পাবা 2 মোল সোডিয়াম হাইড্রেট। তারপর ধরো তুমি এখানে ম্যাগনেসিয়ামকে নিছো, তারপর ধরো তুমি এখানে হাইড্রোজেন যুক্ত করলা, তাহলে এখানে পাবা তুমি ম্যাগনেসিয়াম হাইড্রেট। মানে তুমি যদি ব্যাপারটা কি, তুমি যদি ধাতুকে নাও, তুমি যদি কাকে নাও, ধাতু নাও, তার সাথে যদি হাইড্রোজেন যোগ করো, তাহলে এখানে কি পাবা, ধাতব হাইড্রেট পাবা। কেউ কি আমাকে একটু বলতে পারবা এই ধাতব হাইড্রেটগুলোতে, এই ধাতব হাইড্রেটগুলোতে হাইড্রোজেনের জারণ মান কত? কেউ কি বলতে পারবা ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ মান কত? কেউ কি বলতে পারবা ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ মান কত? দেখি কে বলতে পারো, ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ মান কত? কেউ কি বলতে পারো? কত হবে, +1 না -1? -1। মনে রাখবা ধাতব হাইড্রাইড যেটা আছে, ধাতব হাইড্রাইড, ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ মান মনে রাখবে, এখানে হাইড্রোজেনের জারণ মান এটা কত হয়, -1 হয়। অর্থাৎ এখানে হাইড্রোজেনের জারণ মান কত, -1। এখানে হাইড্রোজেনের জারণ মান কত, -1। বাট এখানে হাইড্রোজেনের জারণ মান কত, -1। তাহলে -1 গুণন 2 হবে এখানে, বুঝতে পারছো? তাহলে মনে রাখবা সবসময় ধাতব হাইড্রাইডে, ধাতব হাইড্রাইড যদি হয় তাহলে কিন্তু হাইড্রোজেনের জারণ মান হয়ে থাকে কত, -1 হয়ে থাকে, -1 হয়ে থাকে। আশা করি এতটুকু আমরা সবাই এখানে বুঝতে পারছি। আচ্ছা, এইবার একটা জিনিস তোমাকে জিনিস দেখাই, তোমরা কি ডি ব্লক মৌল চিনো? তোমরা কি ডি ব্লক মৌল চিনো? ডি ব্লক মৌল আমাকে একটু জানাবা, তোমরা ডি ব্লক মৌল চিনো কিনা? তোমরা কি ডি ব্লক মৌল এটা চিনো? নিশ্চয়ই চিনো। ডি ব্লক মৌল কখনো হাইড্রোজেনের সাথে সরাসরি যুক্ত হয় না। ডি ব্লক মৌল কখনো কি হয় না, হাইড্রোজেনের সাথে সরাসরি যুক্ত হয় না। ওকে, ডি ব্লক মৌল, বাট দু একটা ব্যতিক্রম আছে, যেমন ক্রোমিয়াম হাইড্রেট এরকম যৌগ পাওয়া যায়, বাট ওটা আসলে ইম্পর্টেন্ট না, বুঝছো? এটা আসলে ইম্পর্টেন্ট না। যেটা ইম্পর্টেন্ট সেটা কি, যে ডি ব্লক মৌল কি হয় না বলো তো, হাইড্রোজেনের সাথে সরাসরি যুক্ত হয় না। বাট হ্যাঁ, ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আছে, তুমি চাইলে ব্যতিক্রম লিখে রাখতে পারো, ক্রোমিয়াম হাইড্রেট দরকার নেই আর কি। আচ্ছা, দেখবা এই জন্য দেখবা তোমরা দেখবা এরকম এই পরীক্ষাগুলো কখনো দেখছো কিনা, এই যে দেখো এই CH2 ডাবল বন্ড CH2, ধরো এর সাথে যখন আমরা হাইড্রোজেন যুক্ত করি, এখানে আমরা কাকে ইউজ করি, নিকেল প্রভাবক ইউজ করি, তাই না? এই বিক্রিয়া তোমরা কখনো চোখে দেখছো? আমাকে বলতে পারবা এই বিক্রিয়া তোমরা কখনো চোখে দেখছো কিনা? এই বিক্রিয়া তোমরা কখনো চোখে দেখছো? এই বিক্রিয়া দেখছো, নিশ্চয়ই দেখছো, তোমাদের SSC-তে কিন্তু ছিল। এই বিক্রিয়াগুলো তোমরা কখনো চোখে দেখছো? নিশ্চয়ই দেখছো। দেখবে এখানে হাইড্রোজেন থাকে, বাট এই হাইড্রোজেন কিন্তু কখনো কি হয় না, এই নিকেলের সাথে কখনো যুক্ত হবে না। এই জন্য এখানে নিকেলের সাথে কিন্তু কখনো কি হবে না, রিয়াকশন করবে না। তাহলে হাইড্রোজেন কার সাথে রিয়াকশন করবে? হাইড্রোজেন রিয়াকশন করবে কিন্তু এর সাথে, হাইড্রোজেনটা এখানে রিয়াকশন করবে, বাট নিকেলের সাথে কখনো রিয়াকশন করবে না। নিকেল কিন্তু ডি ব্লক মৌল। তাহলে যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে কি, মনে রাখবো আমরা যে আমার ডি ব্লক মৌল কখনো কি করে না, হাইড্রোজেনের সাথে এভাবে রিয়াকশন করে না, তবে দুই একটা যোগ করে, যেমন ক্রোমিয়াম করে, ক্রোমিয়াম হাইড্রেট তৈরি করে। ওকে, আচ্ছা, হ্যাঁ, সামারি ক্লাস হবে, সামারি ক্লাস আমি এই সাইকেল 1-এর একটা সামারি ক্লাস আমি এই উইকে রেকর্ড করে তোমাকে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো। এইবার একটা জিনিস তোমাকে একটু করে আমি বলি, দেখো তোমাদের তো ডাইমার অলরেডি পড়াইছি না, ডাইমার তোমাদেরকে কিন্তু ডাইমার পড়ানো হয়েছিল। তো একটা জিনিস তোমাকে আমি বলি, ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর একটা ডাইমার আছে, এর ডাইমার, এটা নিয়ে আমরা গ্রুপ 13-তে পড়াবো। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমারের সংকেত হচ্ছে Al2Cl6। Al2 কি বলতো, Cl6। ডাইমার মানে কি, ডাবল হয়ে যাওয়া না? ডাইমার মানে কি বলতো, ডাবল হয়ে যাওয়া। তো Al2Cl3 এর ডাইমারের সংকেত কীরকম হবে? Al2Cl6 হবে। তো কাহিনী যেটা হয়, এই যে তুমি লিথিয়াম হাইড্রেট পাইছো এখানে, ভালো করে দেখে আসো, আমরা চলো এটাকে একটু নিচে নামাই দিয়ে আসো, তারপর ধরো এটাকে একটু নিচে নামাই দিই, কেমন?
আচ্ছা, এটাকে চলো সামান্য করে নিচে নামাই আসো। যেটা বলতে চাচ্ছি, এই যে LiH পাইছো না তুমি এখানে, লিথিয়াম হাইড্রেট পাইছো, এটাকে তুমি যদি কি করো, এটাকে তুমি যদি এই যে AlCl3 যে ডাইমার আছে, AlCl3 এর যে ডাইমার আছে, এই যে AlCl3 এর ডাইমার অর্থাৎ Al2Cl6 এ চালনা করো, তাহলে এখানে তুমি পাবা LiAlH4 উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? LiAlH4 তৈরি হবে, যেটাকে আমরা বলি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। কি বলি? লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। কেমন? লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট বলি জিনিসটাকে। এটা অর্গানিক অনেক বেশি তোমার কাজে লাগবে, বাট এখানে এতটুকু জানার দরকার নাই, জাস্ট হালকা পাতলা তুমি জেনে রাখো। তাহলে কি কি মনে রাখলাম আমরা এখানে? আমরা দেখলাম যে লিথিয়াম ধাতু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে লিথিয়াম হাইড্রেট তৈরি করছে, তাকে তুমি যদি AlCl3 ডাইমারে চালনা করো তাহলে সেখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট তৈরি করছে। ওকে, আচ্ছা, LiAlH4 তৈরি করছে। ওকে, আচ্ছা, ওর অন্যদিকে তুমি যদি এটাকে ধরো BH3, আমরা এরকম একটা জগৎ দেখছি না, BH3, এই BH3 এর যে ডাইমার আছে তার সংকেত কি হবে কেউ বলতে পারবা? দেখি বলো তো, BH3 এর ডাইমারের সংকেত কি হবে? BH3 এর ডাইমারের সংকেত কী হবে? সাইকেল 3 এর ক্লাস এই মান্থেই স্টার্ট হবে, আশা করি এই মান্থে স্টার্ট হবে। বলতে পারবা BH3 এর ডাইমারের সংকেত কী হবে? সাইকেল 3 এর ক্লাস এই মান্থে স্টার্ট হবে, আর হোপফুলি 20 তারিখের মধ্যে স্টার্ট হয়ে যাবে। কর্মমুখী রসায়ন তো বসে পরে পড়াবো তোমাদেরকে, যেহেতু কর্মমুখী রসায়ন অনেকে সিলেবাসে নাই। আচ্ছা, BH3 এর ডাইমার কী হবে জানো? জাস্ট ডাবল করে দাও, তাহলে BH3 ডাইমার কি সংকেত কী হবে? B2H6 হবে। BH3 ডাইমারের সংকেত হবে B2H6 হবে। এটা হচ্ছে BH3 এর ডাইমার। আচ্ছা, এখন যদি আমি কি করি এটাকে, এই যে LiAlH4, এটাকে যদি আমরা LiAlH4 এটাকে যদি আমরা কার মধ্যে চালনা করি, এটাকে যদি আমরা ওই যে এটার ডাইমারের মধ্যে চালনা করি, BH3 এর ডাইমারে চালনা করি, অর্থাৎ যদি এটাকে আমরা B2H6 এ চালনা করি, B2H6 এ চালনা করি, তাহলে কি উৎপন্ন হবে জানো? তাহলে উৎপন্ন হবে LiBH4। তাহলে উৎপন্ন হবে কি? তাহলে উৎপন্ন হবে আমার LiBH4। ওকে, লিথিয়াম বোরোহাইড্রেট। ওকে, দেখো এইগুলো তাহলে একটু মনে রাখতে হবে, পরীক্ষায় মাঝে মাঝে MCQতে দিয়ে দে যে এইটাকে তুমি যদি Al2Cl6 এ চালনা করো তাহলে কি তৈরি হবে, বা B2H6 এ চালনা করলে তাহলে কি হবে, এগুলো একটু মনে রাখতে হবে তোমাকে। তাহলে তুমি এবার আমাকে বলো তো, এইটা তুমি পারবা না, এটা তাহলে আমি একটু মুছে দিচ্ছি, এটা তুমি পারবা না। এটা থেকে যদি কোয়েশ্চন করে ভাই আমি এখানে এটাকে Al2Cl6 এ চালনা করবো তাহলে কি হবে, আর আরেকটা কোয়েশ্চন করতে পারে ভাই এটাকে আমি B2H6 এ চালনা করবো তাহলে কি হবে। এই দুটো তুমি বাড়ি কাজ করবা, ঠিক আছে? এই দুটো তোমার বাড়ির কাজ থাকবে, এটা একটা কি উৎপন্ন হবে এগুলো। ওকে, পারবা? এই জিনিসটাকে বুঝতে পারছো? এই স্লাইডটা আমাকে একটু বলো তো, এই স্লাইডটা কি বোঝা গেছে সবার? একটু আমাকে কমেন্টে জানাও যে এই স্লাইডটা তুমি বুঝতে পারছো কিনা, দেখো সিম্পল হিসাব, LiH দিছো, Al2Cl6 দিছো, LiAlH4 পাইছো। ওকে, আবার B2H6 দিছো, LiBH4 পাইছো। তো এখানে কি পাবা? এটা যদি দাও তাহলে NaLH4 পাবা, আর এখানে পাবা NaBH4 পাবা। কেমন? সোডিয়াম বোরোহাইড্রেট। এরকম তুমি এখানে যোগও পাবা। ঠিক আছে, আশা করি তুমি এখানে এগুলা বুঝতে পারছো, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে আমরা এখন দেখো ধাতুর সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় কী তৈরি হবে সেটা দেখলাম, ডি ব্লক মৌল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে না সেটাও দেখলাম। এবার আমরা দেখব অধাতু যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তাহলে কি হয়। আমরা এখন দেখব যদি অধাতু কারা কারা আছে দেখো, ধরো আমি যদি গ্রুপ 15, 16, 17 মৌলগুলোকে লিখতেছি, ধরো গ্রুপ 15তে কারা কারা আছে দেখো, ধরো নাইট্রোজেন, তারপরে ধরো যাক এখানে আমাদের আছে নাফিস আছে আন্টির বাসায়, নাফিস আছে আন্টির বাসায়। আর 16তে কার কার আছে? OSSC তে পড়ে। আর 17তে কারা কার আছে? ফেল করলে বলবো আমি আগে। আচ্ছা, এইবার একটু মনোযোগ দাও, এগুলো লাগবে না, এগুলো লাগে না, এগুলো থেকে দেখে আসো, ঠিক আছে? এগুলো থেকে দেখবো, দেখো একটু মনোযোগ দাও। কি হবে জানো? ধরো তুমি যদি কি করো, তুমি যদি এই যে এরা আছে না, এই দেখো এই জিগজ্যাগটা, এগুলোর দিকে একটু মনোযোগ দাও। কোন জিগজ্যাগ? এই যে এই জিগজ্যাগটা, এগুলো এই সবুজ কালার দিকে একটু মনোযোগ দাও। এরা কি করবে? এরা হাইড্রোজেনের সাথে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া করে। এরা কি করে? এরা হাইড্রোজেনের সাথে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া করে।
স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া বিক্রিয়া করে। তাহলে তুমি আমাকে বলো এরা কি করে? এরা হচ্ছে হাইড্রোজেনের সাথে নিজে নিজে রিয়াকশন করে ফেলবে। তাহলে তুমি আমাকে বলো তো এখানে এই বিক্রিয়াগুলোর জন্য ডেল্টা এইচটা তাপ উৎপাদী হবে নাকি তাপহারী হবে? স্বতঃস্ফূর্ত মানে কি? তোমার কোনো কাজ এখানে করতে হচ্ছে না, নিজেরা নিজেরা রিয়াকশন করে ফেলতেছে, তাহলে এটা কিন্তু তাপ উৎপাদী হবে। তাহলে এটা কি হবে? তাপ উৎপাদী হবে। কিন্তু 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 এরা যারা আছে, কারা? এরা যারা আছে, এই যে এরা বাকিরা, এই যে এই লোকগুলা, এরা কিন্তু হাইড্রোজেনের সাথে নিজে থেকে বিক্রিয়া করে না। তাহলে এরা এরা হাইড্রোজেনের সাথে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া করে না। হাইড্রোজেনের সাথে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া বিক্রিয়া করে না। যদি বিক্রিয়া না করে তাহলে এখানে এটা হচ্ছে তাপহারী। তাহলে এটা হচ্ছে ডেল্টা এইচ, এটা কী হবে? পজিটিভ হবে। তাহলে তুমি আমাকে বলো, যেহেতু এরা তাপহারী, এরা সহজে বিক্রিয়া করে না হাইড্রোজেনের সাথে, তাহলে দিকে বিক্রিয়া করে তাহলে কি করতে হবে? তোমাকে তাপ দিতে হবে না, মানে এখানে তাপ প্রোডাকশন হবে না। এখানে যদি তুমি চাও যে এরা হাইড্রোজেনের সাথে যুক্ত হোক, তাহলে কি করতে হবে? তোমাকে তাপ দিতে হবে। তাহলে এখানে লিখবো আমরা এদের ক্ষেত্রে তাপ দিতে হয়, এদের ক্ষেত্রে তাপ দিতে হয়। আমাকে একটু জানাও যে এই জিনিসগুলো তোমাদের আইডিয়াগুলো ক্লিয়ার হয়েছে কিনা। আমি তোমাকে আরেকবার সামারি করে দিই, তাহলে তুমি বুঝতে পারবা। আরেকটা বার চলো তোমাকে সামারি করে দিই, এগুলো একটু আমি এই পাশে নিয়ে আসি, পরে আমি এখানে কিছু উদাহরণ দিয়ে তোমাকে দেখাই দিচ্ছি। দেখো আমি প্রথমে বললাম যে এই যে এরা যারা আছে, কারা? এই যে এই সবুজগুলো, এরা কিন্তু সহজে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, আর বিক্রিয়া যদি সহজেই করে ফেলে, নিজে নিজে করে, তাই এখান থেকে তাপ উৎপন্ন হয়। তাই ডেল্টা এইচটা এখানে নেগেটিভ হয়, তাপ উৎপন্ন হয়। এই জন্য কি হয়? তাপ উৎপন্ন হওয়ার কারণে এই ডেল্টা এইচটা এখানে নেগেটিভ হয়, এখানে কোনো ধরনের তাপ দেওয়া লাগে না। কিন্তু এরা যারা আছে, এরা নিজেরা হাইড্রোজেনের সাথে সরাসরি যুক্ত হতে চায় না, এদেরকে তোমাকে যুক্ত করতে হবে। তো যুক্ত করতে হলে বাইরে থেকে তাপ দেওয়া লাগবে, এই জন্য এরা তাপহারী হয়ে থাকে। তো চলো বিক্রিয়া দিয়ে বুঝাই আসলে কি হয় ঘটনা। চলো বিক্রিয়া দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো আমরা যদি কাকে নিই, আমরা যদি এখানে নাইট্রোজেনকে নিই, ধরো এখানে যদি আমরা কাকে নিই? নাইট্রোজেনকে নিই, তার সাথে যদি আমরা হাইড্রোজেন যোগ করি, দেখা যাবে এখানে কি উৎপন্ন হবে? এই জায়গায় দেখা যাবে 2NH3 তৈরি হবে, এবং এটা নিজে নিজে রিয়াকশন করে ফেলবে, মানে এখানে কোনো ধরনের তাপ দেওয়া লাগবে না। কিন্তু তুমি যদি এখানে ফসফরাসকে নাও, ফসফরাসগুলো নর্মালি P4 আকারে থাকে, তোমাদেরকে বলছিলাম যখন গণনাঙ্ক পড়াইছিলাম, P4 আকারে থাকে। আমরা গ্রুপ ওইটা পড়ানোর সময় পড়াবো P4 আকারে কেন থাকে। তো যখন এটাকে তুমি যদি হাইড্রোজেনের সাথে দাও, এখানে তুমি যদি এরকম কিছু না দাও, কোনো ধরনের তাপ না দাও, তাহলে এদের মধ্যে রিয়াকশন হবে না। রিয়াকশন করানোর জন্য তোমাকে এখানে তাপ দিতে হবে। রিয়াকশন করানোর জন্য তোমাকে কী দিতে হবে? এখানে তাপ দিতে হবে। আর তাপ দিলে কী হবে এখানে বলো তো? PH3 তৈরি হবে। বুঝতে পারছো কিনা দেখো, কী তৈরি হবে এখানে? PH3 তৈরি হবে, মানে এখানে তোমার তাপ দিতে হবে। তাপ দেওয়া ছাড়া রিয়াকশনটা হবে না। তাপ দেওয়া ছাড়া কী হবে না বলো তো? রিয়াকশনটা হবে না। বুঝতে পারতেছো? তাপ দেওয়া ছাড়া কী হবে না? রিয়াকশনটা হবে না। ওকে, একটু করে আমাকে জানাও এতটুকু বুঝতে পারছো কিনা। একটু করে আমাকে জানাও এতটুকু বুঝতে পারছো কিনা। মানে এখানে কিন্তু কোনো ধরনের তাপ দেওয়া লাগে না। দেখো এখানে কোনো ধরনের তাপ দেওয়া লাগে না, এখানে কোনো ধরনের তাপ দেওয়া লাগে না, কিন্তু এটার মধ্যে কিন্তু কী দিতে হবে? তাপ দিতে হবে, কারণ দেখো ফসফরাসটা এখানে আছে। ওকে, আচ্ছা, হ্যাঁ, ডান, ভেরি গুড, ভেরি গুড। আশা করি বুঝতে পারছো। ওকে, ভেরি গুড। আচ্ছা, এইবার এই দুইটা যৌগ দেখতেছো না এখানে? একটা হচ্ছে আমার NH3, একটা হচ্ছে আমাদের PH3। এখান থেকে কিছু কোয়েশ্চন আসে। আচ্ছা, এখানে সমতার দরকার নেই, আমি সমতা এখানে 2 দিছি। এখানে তুমি সমতা না করলে হবে, কোনো সমস্যা নেই। ওকে, সমতা না করলে, এখানে শুধু NH3 তো, তাহলে হয়েছে। আর তুমি এখানে লিখতে পারতো আর কি যে N2 + 3H2। ওকে, এখান থেকে একটা কোয়েশ্চন জিজ্ঞেস করে। সেটা কি কোয়েশ্চন জিজ্ঞেস করে? সেটা জিজ্ঞেস করে যে NH3 আর PH3-র মধ্যে অধিক ক্ষারধর্মী কোনটা। এখান থেকে একটা কোয়েশ্চন আসে, সেটা হচ্ছে এরকম, NH3 যেটাকে আমরা বলি অ্যামোনিয়া, আর PH3 এর মধ্যে অধিক ক্ষারধর্মী কে? এরকম একটা কোয়েশ্চন তোমাকে জিজ্ঞেস করে। কে অধিক ক্ষারধর্মী, এরকম তোমাকে কিছু জিনিসপত্র এখানে জিজ্ঞেস করবে। কেমন? কে অধিক ক্ষারধর্মী, এরকম তোমাকে কিছু জিনিসপত্র এখানে জিজ্ঞেস করবে। দেখো, তো চলো এটার আনসার দেওয়ার চেষ্টা করি। প্রথম কথা, আমরা সবাই জানি আমাদের এখানে এই যে, যদি আমরা লক্ষ্য করার চেষ্টা করে দেখি, একটা আছে এখানে অ্যামোনিয়া, একটা আছে এখানে PH3। দেখো অ্যামোনিয়াতে কি হবে? দেখো এই নাইট্রোজেন আছে এখানে, তারপর ধরো এখানে হাইড্রোজেন আছে, তারপর ধরো যাক এখানে হাইড্রোজেন আছে, তারপর ধরো যাক এখানে হাইড্রোজেন আছে। আচ্ছা, আর অন্যদিকে দেখো PH3-তে কি হবে? এখানে ফসফরাস, এখানে ধরো হাইড্রোজেন, এখানে ধরো হাইড্রোজেন,
এখানে ধরো হাইড্রোজেন। বলতে পারবে দেখো এদের কাছে কয়টা করে লন পেয়ার আছে, তুমি বলবে যে এখানে একটা করে লন পেয়ার থাকবে, কারণ দুজনই ভ্যালেন্স ইলেকট্রন 5, এখানে 3টা ইলেকট্রন খরচ হয়েছে, তাহলে এখানে একটা লন পেয়ার থাকবে, এখানে একটা লন পেয়ার থাকবে। ওকে, এইবার একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো তো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ফার্স্ট অফ অল দুইটা কোয়েশ্চন জিজ্ঞেস করবো, একটা হচ্ছে আকার আর আরেকটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। আরেকটা হচ্ছে কি ইলেকট্রোনেগেটিভিটি, একটা হচ্ছে আকার আরেকটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। বলো তো কার আকারটা এখানে বড়, কার আকার ছোট? নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে দেখবা নাইট্রোজেনের আকারটা হচ্ছে ছোট, নাইট্রোজেনের আকার কি ছোট, আর আকার ছোট হওয়ার কারণে কি হয়, নাইট্রোজেনে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি বড় হয়, নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি ফসফরাস থেকে বেশি হয়। তাহলে তুমি আমাকে একটা প্রশ্ন উত্তর দাও তো, সেটা হইলো এখানে তো আমরা সবাই জানি দুইটা করে ইলেকট্রন আছে, এখানে আমরা সবাই জানি দুইটা করে ইলেকট্রন আছে, সবাই জানি এখানে দুইটা করে ইলেকট্রন আছে, বাট কোন ক্ষেত্রে ইলেকট্রনগুলা কেন্দ্রীয় মৌলের পাশাপাশি বেশি আসবে, কাছে আসবে? দেখো নাইট্রোজেনের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি এর থেকেও বেশি, হ্যাঁ নাইট্রোজেনেরটা হাইড্রোজেন থেকে বেশি, ফসফরাসেরটা হাইড্রোজেন থেকে বেশি, তাহলে ইলেকট্রনটাকে দুইজনই টানবে নিজের দিকে, ইলেকট্রনকে কি করবে, দুইজনই নিজের দিকে টানবে। বাট কোন ক্ষেত্রে ইলেকট্রনগুলা বেশি কাছে আসবে বলো তো, কার ক্ষেত্রে ইলেকট্রনগুলা বেশি কাছে আসবে বলতে পারবা? কার ক্ষেত্রে ইলেকট্রনগুলা বেশি কাছে আসবে বলো তো দেখি। মানে নাইট্রোজেন আর ফসফরাস দুইজনেরই ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেন থেকে বেশি, তাহলে ইলেকট্রনগুলো নিজেদের দিকে আসবে, ঠিক আছে। বাট কার ক্ষেত্রে ইলেকট্রনগুলা বেশি কাছে আসবে? তুমি যদি লক্ষ্য করে দেখো এখানে নাইট্রোজেনের যেহেতু আকার ছোট, নাইট্রোজেনের যেহেতু আকার ছোট আর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে এর যে ইলেকট্রনগুলা এগুলো বেশি তার কাছে এখানে চলে আসবে, এই ইলেকট্রনগুলো কি করবে এখানে বেশি তার কাছে এখানে চলে আসবে, বেশি এখানে তার কাছে এখানে চলে আসবে, বেশি তার কাছে এখানে চলে আসবে। বুঝতে পারতেছি? দেখো যেহেতু এর ইলেকট্রোনেগেটিভিটি আর আকার ছোট এবং ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে নাইট্রোজেনের কি হয়েছে, নাইট্রোজেনের দেখো নাইট্রোজেনের দুইটা প্রপার্টি, একটা হচ্ছে নাইট্রোজেনের আকার ছোট, একটা হচ্ছে কি নাইট্রোজেনের আকার ছোট, আর অন্যদিকে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি বেশি। এই দুই কারণে কি হবে, এই দুই কারণে যেটা হবে, নাইট্রোজেন হাইড্রোজেনের বন্ধনের ইলেকট্রন জোর নাইট্রোজেনের দিকে বেশি চলে আসবে, নাইট্রোজেনের দিকে বেশি হেলে পড়বে বা চলে আসবে, কার তুলনায়, পিএইচ বন্ধনের তুলনায়, পিএইচ বন্ধনের তুলনায়, পিএইচ বন্ধনের তুলনায়। বুঝতে পারতো সেটা? দেখো বোঝা গেছে কিনা, একটু করে আমাকে জানো যে বুঝতে পারছো কিনা। মানে হ্যাঁ ফসফরাসের দিকেও কিন্তু ইলেকট্রন চলে আসবে, কিন্তু ওই যে এটার মতো না, এখানে বেশি আসবে, বুঝছো? এই যে নাইট্রোজেন হাইড্রোজেনের যে বন্ধনের যে ইলেকট্রন জোর নাইট্রোজেনের দিকে বেশি আসবে, কার তুলনায়, পিএইচ বন্ধনের তুলনায়। মানে এইখানেও আসবে ইলেকট্রনগুলো, বাট এইখানে বেশি আসবে। আচ্ছা এখানে যদি বেশি আসে তাহলে বলো তো, আমি যদি জিজ্ঞেস করি কার এখানেও তো ইলেকট্রন আছে, মানে ইলেকট্রন আছে এখানেও তো ইলেকট্রন আছে, বলো তো ইলেকট্রন ঘনত্বটা কোথায় সব থেকে বেশি? এখানে যদি আমি ইলেকট্রন ঘনত্ব বলি আর এখানেও যদি আমি ইলেকট্রন ঘনত্ব বের করতে চাই, হ্যাঁ এখানে ইলেকট্রন ঘনত্ব বাড়তি থাকবে, ঠিক আছে, কিন্তু এর ইলেকট্রন ঘনত্বটা অনেক বেশি থাকবে, এর কি থাকবে, ইলেকট্রন ঘনত্বটা অনেক বেশি থাকবে, এর ইলেকট্রন ঘনত্বটা অনেক বেশি থাকবে। বুঝতে পারতেছি জিনিসটা নাকি বুঝি নাই? একটু করে আমাকে বলো তো, এতটুকু বুঝতে পারছো কিনা সবাই? নাইট্রোজেনের কিন্তু ইলেকট্রন ঘনত্বটা অনেক বেশি থাকবে, এই কারণে বেশি হলে কি হয়, একটা আমি তোমাকে বলি, এটা আমরা তোমাকে হচ্ছে পরিবেশ রসায়নে পড়াবো। দুইটা মতবাদ আছে, একটা হচ্ছে লুইস মতবাদ, একটা হচ্ছে আমাদের প্রোটন মতবাদ। এত কিছু তোমার মনে রাখার দরকার নেই, আমি জাস্ট তোমাকে লুইস মতবাদটা একটু করে দেখাই দিই, লুইস মতবাদটা তোমাকে একটু করে দেখাই দিই, এই লুইস মতবাদে কি বলে, এই লুইস মতবাদে বলে হচ্ছে এরকম, যে তোমার যে যত বেশি ইলেকট্রন মানে লন পেয়ার ইলেকট্রনকে কি করতে পারবে, দান করার অ্যাবিলিটি রাখবে, সে তত বেশি কি হবে, স্ট্রং ক্ষারক হবে বা ক্ষারধর্মী হবে। তাহলে কি মনে রাখবা, যে যত বেশি পরিমাণ ইলেকট্রন দান করতে, এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো কেমন, বাট এখানে এতটুকু দরকার নাই, পারবে সে তত বেশি ক্ষারক বা ক্ষারধর্মী হবে। তাহলে তুমি তখন এখানে আনসার দিবা কি, আনসার দিবা হচ্ছে এরকম, যে নাইট্রোজেনের এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার কারণে সে বেশি পরিমাণ ইলেকট্রন কি করতে পারবে, দান করতে পারবে, এই জন্য এই NH3টা PH3 থেকে অধিক ক্ষারধর্মী হয়ে থাকে। তাহলে তুমি কি আনসার দিবা, তো নাইট্রোজেনের উপর ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে নাইট্রোজেন অধিক পরিমাণ ইলেকট্রনকে লন পেয়ার আকারে দান করতে পারবে,
তো এই জন্য NH3টা PH3 অপেক্ষা অধিক ক্ষারধর্মী হয়ে থাকে। তাহলে এই দুটার মধ্যে কে অধিক ক্ষারধর্মী হইলো? এই দুটার মধ্যে আমার অ্যামোনিয়া যেটা আছে, অ্যামোনিয়া এটা এই যে ফসফিন বা PH3 এর থেকে অধিক ক্ষারধর্মী হয়েছে। আমাকে একটু করে জানাও যে বুঝতে পারছো কিনা সবাই, বলো আমাকে একটু করে বলো যে বুঝতে পারছো কিনা সবাই, এটা কি বুঝতে পারছো সবাই? একটু করে আমাকে বলো যে এই জিনিসটা তুমি বুঝতে পারছো কিনা, একটু করে আমাকে জানাও যে এই জিনিসটা তুমি বুঝতে পারছো কিনা, আমাকে একটু করে জানাও এই জিনিসটা বুঝতে পারছো কিনা সবাই। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। তাহলে চলো আমরা নেক্সটে চলো দেখি, আমরা নেক্সটে চলো দেখি। নেক্সটে আমি একটা জিনিস তোমাকে জিনিস দেখাই এখানে, তাহলে আমরা দেখি আসি একটু করে। দেখো যারা গ্রুপ, এখানে মাঝে মাঝে একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে ধরো গ্রুপ 15-তে যারা আছে, ধরো গ্রুপ 15-তে কারা আছে? নাইট্রোজেন আছে, তারপরে ফসফরাস আছে, তারপরে আর্সেনিক আছে, তারপরে তোমার ধরো নাফিস আছে আন্টির, SB আছে। তো এখান থেকে এন থেকে তুমি যে হাইড্রেটটা পাচ্ছ তার নাম হচ্ছে NH3। আর এখান থেকে যেটা পাচ্ছ তাকে কি বলি আমরা? তাকে আমরা বলি PH3। এখান থেকে আমরা যেটা পাচ্ছি তাকে আমরা বলি SH3। এখানে যেটা আমরা পাচ্ছি তার নাম কি বলতো? SbH3 বলতেছি। তাহলে আমি দেখলাম এখানে একটু আগে দেখলাম যে এখানে ক্ষারধর্মিতা যদি আমি ক্রম করি, এখানে যদি আমরা ক্ষারধর্মিতার ক্রম করি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ক্ষারধর্মিতা। কার ক্ষারধর্মিতা বেশি? অ্যামোনিয়ার ক্ষারধর্মিতা বেশি। তারপর আসবে PH3, তারপর আসবে তোমার কাছে এখানে হচ্ছে আমাদের এই ASH3, তারপর আসবে তোমার কাছে হচ্ছে আমাদের SbH3। ওকে ওকে, এই জিনিসটা আমরা দেখছি অলরেডি। ওকে, দেখো এই জিনিসটা কিন্তু আমরা এখানে দেখলাম। ওকে, ক্ষারধর্মিতার ক্রম এটা কি হবে সেটা আমরা এখানে দেখলাম। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো। আমাকে একটু করে জানাও এতটুকু ক্লিয়ার কিনা সবার, এতটুকু কি আমরা সবাই বুঝতে পারছি? এতটুকু এতটুকু কি আমরা সবাই বুঝতে পারছি? এতটুকু এতটুকু আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলো তো, এখানে হাইড্রোজেনের জারণ মান কত হবে? এখানে হাইড্রোজেনের জারণ মান কত হবে? এই জায়গায় হাইড্রোজেনের জারণ মান কত হবে? এই জায়গায় হাইড্রোজেনের জারণ মান কিন্তু +1। মানে আমি জিনিসটা তোমাকে বুঝাই বলি। দেখো এইখানে কিন্তু হাইড্রোজেনের জারণ মান কত? এখানে যদি হিসাব করো তাহলে দেখবে হাইড্রোজেনের জারণ মান, এখানে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার এখানে কিন্তু +1। মানে মনে রাখবা ধাতুর যে হাইড্রেট, এই জায়গায় ধাতুর হাইড্রেটে তোমার হচ্ছে আমাদের এই হাইড্রোজেনের যে অক্সিডেশন নাম্বার সেটা হচ্ছে -1 হয়। বাট অধাতুর হাইড্রেটে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার +1 হয়। অধাতুর যে হাইড্রেট আছে সেখানে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার কত হয়? +1 হয়। এটা একটা আমরা তাহলে মাথায় রাখবো। তাহলে এই জায়গাগুলোতে কিন্তু হাইড্রোজেনের জারণ মান কত? +1। এটা কি বুঝতে পারছি আমরা নাকি বুঝি নাই? বুঝতে পারছি নাকি বুঝি নাই একটু করে আমাকে বলবা যেগুলো তোমরা বুঝতে পারছো কিনা, এই জিনিসগুলো বুঝতে পারছো কিনা, একটু করে আমাকে বলো যে এই জিনিসগুলো তুমি বুঝতে পারছো কিনা, একটু করে আমাকে বলো, একটু করে এগুলো আমাকে বলো যে তুমি বুঝতে পারছো কিনা। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো হাইড্রেট গঠন নিয়ে আমাদের এইসব কথাবার্তা এখানে গেল, হাইড্রেট গঠন নিয়ে এগুলো সব কথাবার্তা গেছে। তবে একটা জিনিস মনে রাখবা, একটা জিনিস তোমাকে আমি বলছি যে যারা ওই দ্বিতীয় পর্যায়ে থাকে এরকম অনেক মৌল কিন্তু ব্যতিক্রম দেখায়। যেমন হাইড্রেট গঠনে একটা ব্যতিক্রম আছে, সেটা কি? সেটা হচ্ছে মনে রাখবা বেরিলিয়াম কখনো হাইড্রেট গঠন করে না। কি মনে রাখবো আমরা? বেরিলিয়াম কখনো কি হয় না? হাইড্রেট গঠন করে না। বেরিলিয়াম গ্রুপ 1 আর 2 এর মধ্যে বেরিলিয়াম যেটা আছে সে কিন্তু কখনো কি গঠন করবে না? হাইড্রেট গঠন করবে না। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। ওকে, এই জিনিসটা আমরা তাহলে মাথায় রাখবো। ঠিক আছে, আমরা নেক্সটে যাই। এগুলো আমরা দেখলাম। হ্যাঁ, আরেকটা জিনিস আমরা চাইলে দেখে রাখতে পারি এখানে হাইড্রেট থেকে, এখানে চলো দেখাই দিই। সেটা হচ্ছে তোমার যে কার্বন আছে, আমাদের যে কার্বন আছে, কার্বন থেকে যদি হাইড্রোজেন যুক্ত করো কার্বনের সাথে, তাহলে কি পাবা? এখানে CH4 পাবা। আবার তুমি যদি এখানে সিলিকনকে নাও, সিলিকনের সাথে তুমি যদি এখানে হাইড্রোজেন যুক্ত করো তাহলে এখানে তুমি SiH4 পাবা। এখান থেকে কি ইম্পর্টেন্ট? দুইটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এটার নাম কি, এটার নাম হচ্ছে আমরা সবাই জানি মিথেন। CH4কে কি বলে? মিথেন। তোমরা কি কেউ জানো এটাকে কি বলে? এটাকে বলে সিলেন। বলো তো এখানে হাইড্রোজেনের জারণ মান কত করে হবে? এখানে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার কত? এখানে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার কত? কেউ কি বলতে পারবা? এই দুই জায়গায় হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বারগুলো কত করে হবে? এই দুই জায়গায় হাইড্রোজেনের, দেখো এগুলো কি ধাতু নাকি অধাতুর হাইড্রেট? অধাতুর হাইড্রেট। তাহলে এখানে হাইড্রোজেনের জারণ মান কিন্তু +1 হবে।
এখানে হাইড্রোজেনের জারণ মান কত হবে? +1 হবে। ওকে, +1 হবে। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। তাহলে এই ছিল আমাদের হাইড্রেট গঠন নিয়ে আলোচনা। হাইড্রেট গঠন নিয়ে আমরা অনেক আলোচনা করলাম, অনেক কিছু আলোচনা করছি হাইড্রেট গঠন নিয়ে আমরা। এগুলাই তুমি পড়বা, ঘুরাই ফেরা, এর থেকে বাইরে কোনো কিছু কোয়েশ্চন আসবে না হাইড্রেট থেকে। কেমন? যা যা পড়াইছি এর থেকে বাইরে কোয়েশ্চন আসবে না। চলো এবার আমরা আলোচনা করবো হচ্ছে আমাদের নাইট্রাইট গঠন নিয়ে। আমরা কি নিয়ে আলোচনা করবো? নাইট্রাইট গঠন নিয়ে আলোচনা করবো। নাইট্রাইট কেমন? আচ্ছা, নাইট্রাইট জিনিসটা কি বা এগুলোর মধ্যে চলো আমি তোমাকে পার্থক্য দেখাই দিয়ে আসো। দেখো দুইটা জিনিস আমরা পড়ছি, দেখো অনেকের কাছে একটা গোজামিল লাগতে পারে, তাই আমি তোমাকে দুটো জিনিস ক্লিয়ার করে দিই। দেখো একটা ছিল NO3-, একটা ছিল NO2-। NO2-। দেখো NO3- আর NO2- এগুলোর নামকরণগুলো তোমাদেরকে আমি শিখাইছিলাম, ওই যে অজৈব যৌগের নামকরণ পড়াইছি না, তখন পড়াইছি। যেমন এটার নাম কি ছিল? NO3- নাম ছিল নাইট্রেট, এটার নাম ছিল আমাদের নাইট্রেট। আর অন্যদিকে এই যে আমাদের এটা যেটা ছিল NO2-, এর নাম ছিল আমাদের নাইট্রাইট। নাইট্রাইট দেখো ভিন্ন কিন্তু, এটা কিন্তু ট, ভালো করে বুঝো, এগুলো কিন্তু ট, দেখছো নাইট্রাইট, আর এটা কিন্তু ড, এটা কিন্তু ড। নাইট্রাইট মানে কি জানো? নাইট্রাইট, নাইট্রাইট মানে হচ্ছে যদি নাইট্রোজেনের উপর -3 চার্জ থাকে, নাইট্রোজেনের উপর যদি কত থাকে? -3 চার্জ থাকে, সেটা হচ্ছে নাইট্রাইট। ওকে, যেমন কীরকম হইতে পারে আমি তোমার একটু করে বলি। দেখো দেখো এখানে প্রথমে যে জিনিসটা মনে রাখবা, যে গ্রুপ 1 যেটা আছে, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। গ্রুপ 1 একমাত্র লিথিয়ামই শুধুমাত্র নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করতে পারে উচ্চ তাপমাত্রাতে, এবং বিক্রিয়া করে সেখানে Li3N তৈরি করে, লিথিয়াম নাইট্রেট তৈরি করে। গ্রুপ 1-এর অন্য কেউ, ধরো এখানে সোডিয়াম, তারপরে তুমি পটাশিয়াম, রুবিডিয়াম, যাকেই তুমি নাও না কেন, কেউ এরা নাইট্রেট গঠন করে না। কেউ কি করে না এখানে? নাইট্রেট গঠন করে না। ওই যে বললাম ব্যতিক্রমধর্মিতা দেখাবে গ্রুপ 1-এ, কেউ এরা কি করবে না, কেউ এরা এই যে নাইট্রেট গঠন করবে না। একমাত্র লিথিয়ামই শুধুমাত্র নাইট্রেট গঠন করে, বাকিরা কেউ নাইট্রেট গঠন করে না, কেউ নাইট্রেট গঠন করে না। তাহলে গ্রুপ 1-এ কি মনে রাখবা? শুধুমাত্র লিথিয়াম যেটা আছে এটাই কি গঠন করবে? নাইট্রাইট, নাইট্রাইট গঠন করবে। দেখো এগুলো কিন্তু ভিন্ন, নাইট্রেট, নাইট্রাইট আর নাইট্রাইড এগুলো কিন্তু ভিন্ন জিনিস। কেমন? যেমন তুমি যদি দেখতে চাও যে ভাই Li3NH একটু স্ট্রাকচারটা দেখান কীরকম হবে, দেখো বুঝতেই পারতো এখানে নাইট্রোজেন থাকবে মাঝখানে, তাহলে তুমি অ্যালাইগুলোকে পাশে দিয়ে দাও, 3টে অ্যালাই আছে এখানে। তাহলে এটা আসলে কার স্ট্রাকচার রাখলাম? এটা এই যে এই Li3N, এটার স্ট্রাকচার রাখলাম। ঠিক আছে? আচ্ছা, বাট গ্রুপ 2 যেগুলো আছে, দেখো ভালো করে বুঝি, গ্রুপ 2 যেগুলো আছে, গ্রুপ 2-এর সবাই নাইট্রেট গঠন করে। তাহলে আমরা মনে রাখবো যে আমাদের যে গ্রুপ 2 থাকবে, তাহলে গ্রুপ 2 যেগুলো আছে, গ্রুপ 2, তাহলে এখানে মনে রাখবো আমরা আমার যে গ্রুপ 2 থাকবে, গ্রুপ 2-এর আবার সবাই কি গঠন করে বলো তো? নাইট্রেট গঠন করে। তাহলে এখানে এটাও মনে রাখবা তুমি যে গ্রুপ 2 এরা সবাই কি গঠন করবে? নাইট্রেট গঠন করে, এরা সবাই নাইট্রাইট গঠন করবে, গঠন করে, গঠন করে। যেমন দেখাই কীরকম, ধরো তুমি যদি ম্যাগনেসিয়ামকে নাও, তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রেট গঠন হবে। তারপর তুমি ক্যালসিয়ামকে নাও, ক্যালসিয়াম নাইট্রেট গঠন হবে। কেমন? বেরিলিয়ামকে নাও, বেরিলিয়াম নাইট্রেট গঠন হবে। ধরো তুমি যদি এখানে ম্যাগনেসিয়ামকে নাও, তারপর তুমি যদি এখানে নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করাও, তাহলে এখান থেকে কী পাবা? এখান থেকে তুমি পাবা Mg3N2, এখান থেকে তুমি পাবা Mg3N2। নাইট্রোজেন যেহেতু নিষ্ক্রিয় হয়, তাই এখানে অবশ্যই তাপ দেওয়া লাগবে। কেমন? তাপ তো দেখালে হয়, না দেখালে হয়। তাহলে এখানে 3 ম্যাগনেসিয়াম নাও, আর এখানে N2 আছে। ওকে, তো এটা হচ্ছে কাহিনী। বাট নাইট্রেট যেটা তৈরি হবে, সেই নাইট্রেটটাকে তুমি যদি পানির মধ্যে চালনা করো, ধরো এখানে ম্যাগনেসিয়াম নাইট্রেট তৈরি হলো, এটাকে তুমি যদি পানির মধ্যে চালনা করো, তাহলে কী হবে বলো একটু করে? তাহলে এখানে, তাহলে তুমি যদি নাইট্রেটকে যদি কী করো? পানির মধ্যে চালনা করো, তাহলে এখান থেকে হাইড্রোক্সাইড তুমি পাবা, অর্থাৎ এখান থেকে তুমি পাবা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড পাবা। আমি আর সমতার দিকে নজর দিচ্ছি না। আর এখানে তুমি অ্যামোনিয়া গ্যাস পাবা। চাইলে সমতা করাই যায়, চাইলে তো সমতা করাই যায়, বাট আমি সমতার দিকে নজর দিচ্ছি না। কেমন? আমাদের মেইন উদ্দেশ্য কি আমি তোমার একটু করে বলি। দেখো মেইন পয়েন্টগুলো আমি তোমার ব্যাখ্যা করি। মেইন পয়েন্ট আমি তোমার ব্যাখ্যা করি। মেইন পয়েন্ট হচ্ছে গ্রুপ 2-এর যে কোনো মৌলকে, গ্রুপ 2-এর যে কোনো মৌলকে তুমি যদি নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করাও, তাহলে কি উৎপন্ন হবে? নাইট্রেট তৈরি হবে। তাহলে অ্যাট ফার্স্ট নাইট্রেট তৈরি হবে। সেই নাইট্রেটটাকে তুমি যদি পানির সাথে বিক্রিয়া করাও, কার সাথে বিক্রিয়া করাও? পানির সাথে বিক্রিয়া করাও, তাহলে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। জিজ্ঞেস করবে গ্রুপ 2-এর মৌলকে তুমি যদি নাইট্রেট গঠন করার পরে তুমি যদি পানির মধ্যে চালনা করো, তাহলে কি গ্যাস তৈরি হয়? অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। এটা মনে রাখতে পারবা না? সেমভাবে দেখো, তুমি যদি এখানে ক্যালসিয়ামকে নিতা, ধরো 3 মোল ক্যালসিয়াম নিলা, তারপর ধরো তুমি নাইট্রোজেনকে নিলা, তারপর ধরো তুমি বিক্রিয়া করাচ্ছ, তাহলে এখানে পাইতা ক্যালসিয়াম নাইট্রেট। তারপরে এটাকে তুমি যদি এই যে Ca3N2, এটাকে তুমি যদি পানির মধ্যে চালনা করো, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। তাহলে এখানে কি তৈরি হবে? এখানে তৈরি হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এখানে তৈরি হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে।
আর এখানে তুমি অ্যামোনিয়া গ্যাস পাবা। মানে অ্যামোনিয়া গ্যাসটা হচ্ছে ইম্পর্টেন্ট, এখানে অ্যামোনিয়া গ্যাসটা যে পাচ্ছ সেটা ইম্পর্টেন্ট। জিজ্ঞেস করে কোন গ্যাস তৈরি হয়, আশা করি তুমি আনসার পেয়ে গেছো, অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। আমাকে একটু জানাও এতটুকু তুমি বুঝতে পারছো কিনা, নাইট্রেট গঠন নিয়ে তুমি এতটুকু এখানে বুঝতে পারছো কিনা। হ্যাঁ হ্যাঁ, বিসমাথও হাইড্রেট গঠন করবে। ওকে, ওয়েবে হবে তো, এই যে আজকে আমাদের ওয়েবে প্রবলেম করতেছে জন্য, নাহলে ওয়েবে তো আমাদের ক্লাস হয়, আজকে প্রবলেম করতেছে একটু। ওকে চলো, আমাদের নাইট্রেট গঠনটা শেষ, আশা করি আমরা বুঝতে পারছি সবাই। তাহলে আমরা চলো, তাহলে এখানে নাইট্রেট থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট কি, গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে গ্রুপ ওয়ানে আমরা কি মনে রাখবো, গ্রুপ ওয়ান যেটা আছে, গ্রুপ ওয়ানে শুধুমাত্র লিথিয়াম হচ্ছে কি গঠন করবে, নাইট্রেট গঠন করবে, বাকিরা নাইট্রেট গঠন করে না। বাকিরা কিন্তু কেউ কি করবে না, নাইট্রেট গঠন করবে না। গ্রুপ টু এর থেকে যেটা মনে রাখবো সেটা হচ্ছে কি, গ্রুপ টু এর সবাই নাইট্রেট গঠন করবে, গ্রুপ টু এর সবাই নাইট্রেট গঠন করবে। সবাই কি করে বলতো, সবাই নাইট্রেট গঠন করে, কিন্তু প্রবলেম হচ্ছে, প্রবলেম না, এদের যে নাইট্রেটগুলা তারা পানির সাথে বিক্রিয়া করে কোন গ্যাস তৈরি করে, অ্যামোনিয়া গ্যাস তৈরি করে, এটা মনে রাখবা। এগুলো এখান থেকে এরকম এমসিকিউ আসে। এবারও সামনে আলোচনা করবো তোমার কার্বাইড গঠন নিয়ে। কার্বাইড গঠন কি মানে কিরকম, দেখো ধরো তুমি যদি যে কোনো ধরো আবার গ্রুপ ওয়ান গ্রুপ টু এরা সবাই কার্বাইড গঠন করবে, এখানে কোনো সমস্যা না, এখানে কোনো কিনা বলো তো সমস্যা না। এখান থেকে কি মনে রাখতে আমি তোমাকে দেখাই, ধরো আমি যদি ক্যালসিয়ামের মধ্যে কার্বন চালনা করি, আমি যদি ক্যালসিয়ামে কার্বন চালনা করি, তাহলে এখানে ক্যালসিয়াম কার্বাইড তুমি পাবা। ধরো লিথিয়ামের মধ্যে তুমি যদি কার্বন চালনা করো, তাহলে এখানে তুমি কি পাবা, লিথিয়াম কার্বাইড পাবা। যেমন এটাকে আমরা কি বলি, ক্যালসিয়াম কার্বাইড, এটাকে আমরা বলি ক্যালসিয়াম। এখান থেকে কি পরীক্ষায় লাগবে সেটা আমি তোমাকে দেখাচ্ছি। যেই বিক্রিয়াগুলো পরীক্ষায় লাগবে না সেগুলো আমি তোমাকে লিখে দিচ্ছি না, কেমন, বাট যেগুলো তোমার লাগবে সেগুলো আমি তোমাকে লিখে দিচ্ছি, লিথিয়াম কার্বাইড। সো আমি যেগুলো তোমাকে লিখে দিব সবগুলোই তোমার ইম্পর্টেন্ট। এগুলো তুমি যদি বই থেকে নিজে পড়তে যাও তো মাথা খারাপ হয়ে যাবে, তোমাকে স্টেপ বাই স্টেপ পড়তে হবে। ওকে দেখো, ফার্স্ট আমরা তাহলে কি বললাম, ক্যালসিয়ামের মধ্যে যদি আমি কার্বনকে দিই বা কার্বন যুক্ত করি তাহলে ক্যালসিয়াম কার্বাইড পাই, আর লিথিয়ামের সাথে কার্বন যুক্ত করে লিথিয়াম কার্বাইড আমরা পেয়ে থাকি। বিক্রিয়াগুলো খুবই ইজি, বিক্রিয়াগুলো খুবই ইজি। যেমন ক্যালসিয়াম প্লাস 2 কার্বন করো, আর এখানে 2 লিথিয়াম প্লাস 2 কার্বন করো, এখানে কি করো, এটা করো, তাহলে দেখবা তোমার এখানে এটা উৎপন্ন হয়ে গেছে। বাট মেইন পয়েন্ট এখানে এটা না, মেইন পয়েন্ট হচ্ছে কার্বাইডের সাথে পানি যুক্ত করলে কি হয়, কার্বাইডের সাথে পানি যুক্ত করলে কি হয়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ধরো কথার কথা আমি ম্যাগনেসিয়াম কার্বাইডকে নিলাম, ধরো কথার কথা আমি কাকে নিলাম, ম্যাগনেসিয়াম কার্বাইডকে নিলাম। নেওয়ার পরে যদি এখানে আমি পানি যুক্ত করি, তাহলে মনে রাখবা এখানে পানি যুক্ত করা হলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। এখানে কি তৈরি হবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। এই রিয়াকশনটা তুমি অর্গানিক কেমিস্ট্রিতেও পড়বা। আর মনে রাখবা এখানে ইথাইন তৈরি হবে, কি তৈরি হবে, ইথাইন, সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, ইথাইন তৈরি হবে। ভালো করে বুঝো, কি তৈরি হবে, কার্বাইডের সাথে যদি পানি যুক্ত করা হয় তাহলে এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা ও যেই ধাতু থাকবে সেই ধাতুর হাইড্রোক্সাইড, আর এখানে অ্যাসিটিলিন তৈরি হয় বা ইথাইন তৈরি হয়। এটাকে আমরা কি বলি, এইটা যেটা দেখতেছো এটাকে আমরা বলি ইথাইন, ইথাইন বলতে পারি, বা এটাকে আমরা অ্যাসিটিলিন এই নামও দিতে পারি। মানে কি পয়েন্টটা আমি তোমার একটু কি বুঝাই বলি, কি পয়েন্টটা হচ্ছে, যদি আমরা নাইট্রাইটকে নিই, যদি আমরা নাইট্রাইটকে নিই, নাইট্রাইটকে নেওয়ার পর যদি আমি পানির সাথে বিক্রিয়া করাই, আর পানির সাথে বিক্রিয়া করাই নতুন পদার্থ তৈরি করার নাম আর্দ্র বিশ্লেষণ। তার মানে যদি আর্দ্র বিশ্লেষণ করি তাহলে এখানে অ্যামোনিয়া গ্যাস পাই, এখানে কি পাবো, অ্যামোনিয়া গ্যাস পাবো। আর যদি আমরা কার্বাইডকে নিই, আর যদি আমরা কার্বাইডকে নিই, কার্বাইডকে যদি আমি পানির সাথে বিক্রিয়া করাই তাহলে এখান থেকে আমরা অ্যাসিটিলিন, এই গ্যাস অ্যাসিটিলিন এখানে পাবো। মেইন পয়েন্ট, কি পয়েন্ট হচ্ছে এটা, অ্যাসিটিলিন গ্যাস আমরা এখানে পাবো। মেইন কি পয়েন্ট হচ্ছে আমার এটা, যে তুমি নাইট্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে কোন গ্যাস তৈরি হয়, আর কার্বাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে কোন গ্যাস তৈরি হয়, অ্যাসিটিলিন বা ইথাইন তৈরি হয়। এগুলো মনে রাখতে পারবা না, একটু করে আমাকে বলে এগুলো মনে রাখতে পারবা। হ্যাঁ, সমতা না করলেও প্রবলেম নাই, এখান থেকে এরকম এমসিকিউ জিজ্ঞেস করে, সমতা না করলেও প্রবলেম হবে না, বাট সমতা করা তো খুবই ইজি কাজ। তুমি চাইলে এখানে সমতা করা তোমার 2 মিনিটের কাজ, দেখো সমতা করা 2 মিনিটের কাজ। কিভাবে সমতা করা 2 মিনিটের কাজ, খেয়াল করে দেখো, ম্যাগনেসিয়াম কার্বাইড, কার্বন আছে 2টা, কার্বন আছে 2টা, OH আছে 2টা, তাহলে অক্সিজেন 2টা না, তাহলে তুমি এখানে 2 দিয়ে দাও, দেখো অলরেডি সমতা হয়ে গেছে। কারণ দেখো 4টা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন এখানে, 2টা হাইড্রোজেন এখানে, সমতা করা কিন্তু কোনো কঠিন কোনো কাজ না। আশা করি তুমি কার্বাইড গঠনে এতটুকু বুঝতে পারছো। তাহলে চলো এবার আমরা নেক্সটে চলে দেখি। নেক্সট আলোচনা করবো আমরা পানির সাথে বিক্রিয়া। পানির সাথে বিক্রিয়াতে বিক্রিয়া মনে রাখার দরকার নাই, বাট কিছু জিনিস এখানে মনে রাখতে হবে, তাই আমি বিক্রিয়া এখানে, বিক্রিয়া থেকেও তোমাকে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট এখানে আমি বলে দিই, বাট বিক্রিয়া মনে রাখার দরকার নাই। বাট বিক্রিয়াটি ইজি, যেমন পানির সাথে বিক্রিয়া তুমি অলরেডি আমি কিন্তু গতকালকেও দেখাই আসছি যে ক্ষার ধাতুগুলো পানির সাথে বিক্রিয়া করে ওএইচ তৈরি, ক্ষার তৈরি মানে ওএইচ তৈরি করবে, কেমন, এই জন্য এদেরকে ক্ষার ধাতু বলে। মৃৎক্ষার ধাতুগুলো পানির সাথে বিক্রিয়া করে ওএইচই তৈরি করে, এই জন্য এদেরকে মৃৎক্ষার ধাতু বলে। যদিও ওদের এইটাও ক্ষার ওইটাও ক্ষার, বাট ওইটাকে মৃৎক্ষার কেন বলে, কারণ এই যে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের কিছু যৌগ মাটিতে পাওয়া যায় এই জন্য বলে। যেমন দেখো এখান থেকে কি বিক্রিয়াটা এখান থেকে মনে রাখা লাগে না, মনে রাখা লাগে কি জানো, এই যে লিথিয়াম
এটা তুমি যদি পানির সাথে বিক্রিয়া করাও তাহলে মোটামুটি কোনো ধরনের ক্ষতিকর জিনিস হইতে হয় না। বাট সোডিয়াম, তারপরে তোমার হচ্ছে পটাশিয়াম, এদিকে যদি তুমি পানির সাথে বিক্রিয়া করাও সেখানে কিন্তু আগুন লেগে যেতে পারে। মানে এই রেজাল্টগুলো ইম্পর্টেন্ট, আগুন লাগতে পারে, এই রেজাল্টগুলো ইম্পর্টেন্ট। আর তুমি যদি কি করো, পানির সাথে যদি রুবিডিয়াম, সিজিয়াম এগুলোকে বিক্রিয়া করাও, তাহলে সেখানে কিন্তু বিস্ফোরণ হইতে পারে, বিস্ফোরণ হইতে পারে। তাই এদিকে কিন্তু কখনো কি করা হয় না, পানি দিয়ে সংরক্ষণ করা হয় না, এদিকে দিয়ে কিন্তু কখনো কি করা হয় না, পানি দিয়ে সংরক্ষণ করা হয় না। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানে যত তুমি নিচে নামবা পানির সাথে বিক্রিয়া করে কিন্তু তত ভয়াবহ হবে। যেমন সেম ঘটনা, কার ক্ষেত্রে ঘটনা আমি তোমাকে একটু করে দেখাই। বাট এখানে ক্ষতিকারক ইফেক্টটা কম, বাট এখানে কিছু জিনিস মনে রাখতে হবে। দেখো, মনে রাখবা, তুমি যদি বেরিলিয়ামকে নাও, বেরিলিয়াম কখনোই পানির সাথে বিক্রিয়া করে না। বেরিলিয়াম এক ধরনের অক্সাইড লেয়ার তৈরি করে, যার কারণে সেখানে পানি ঢুকতে পারে না। এই জন্য বেরিলিয়াম পানির সাথে বিক্রিয়া করে না। যাতে এতটুকু মনে রাখতে চলবে। তার মানে যদি কখনো তুমি দেখো পরীক্ষায় আমাকে বলছে বেরিলিয়ামের সাথে পানির বিক্রিয়া করো, তাহলে মনে রাখবা বেরিলিয়াম কখনো পানির সাথে বিক্রিয়া করে না। বললাম তো, কারা কারা ব্যতিক্রম দেখায় বলো তো? যারা পর্যায় 2-এ থাকে। পর্যায় 2-এর অনেক মৌলই ব্যতিক্রম দেখাবে। লিথিয়ামও ব্যতিক্রম দেখায়, বেরিলিয়ামও ব্যতিক্রম দেখায়। কেন ব্যতিক্রমগুলো দেখায়? এর রিজন হচ্ছে কি, এদের আকার ছোট, 2 নম্বরের জন্য এদের চার্জ ডেন্সিটি অনেক বেশি থাকে, 3 নম্বরের জন্য এদের ডি অরবিটাল থাকে না। কেমন? এইসব কারণে তারা কিন্তু অনেকগুলো ব্যতিক্রম দেখায় আসলে। ওকে, এবার আসো দেখো ম্যাগনেসিয়ামের বেলা কি আছে। যদি তুমি ম্যাগনেসিয়ামকে ঠান্ডা পানির সাথে বিক্রিয়া করাও, করলে রিয়াকশন হয় না। তার মানে তুমি যদি এখানে কি করো, ম্যাগনেসিয়ামের সাথে ঠান্ডা পানি যুক্ত করো, ঠান্ডা পানি, তাহলে কিন্তু দেখবা রিয়াকশন হচ্ছে না। বুঝতে পারছো নাকি বুঝো নাই? ঠান্ডা পানির সাথে বিক্রিয়া করলে রিয়াকশন হয় না। কিন্তু ম্যাগনেসিয়ামকে যদি গরম পানির সাথে রিয়াকশন করাও তাহলে কিন্তু রিয়াকশন হবে। ম্যাগনেসিয়ামকে যদি কি করো, এই গরম পানির সাথে রিয়াকশন করাও তাহলে কিন্তু রিয়াকশন হবে। গরম পানির সাথে মানে স্টিম বা গরম পানির সাথে রিয়াকশন করলে রিয়াকশন হবে। ওকে, বাট এগুলো মনে রাখার দরকার নেই। গ্রুপ নাম্বার 2 থেকে শুধুমাত্র এই 3টা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট। এই 3টা জিনিস ইম্পর্টেন্ট। কি কি ইম্পর্টেন্ট? বেরিলিয়াম পানির সাথে বিক্রিয়া করে না। ম্যাগনেসিয়ামের মধ্যে ম্যাগনেসিয়াম ঠান্ডা পানির সাথে বিক্রিয়া করে না, কিন্তু গরম পানির সাথে বিক্রিয়া করে। তাহলে এই 3টে জিনিস মনে রাখতে পারবা না, আর এগুলো মনে রাখার দরকার নেই। নিচেরগুলো মনে রাখার দরকার নাই, বাট তোমার উপরেগুলো মনে রাখতে হবে। আমাকে একটু করে জানাও এতটুকু বুঝতে পারছো কিনা। এতটুকু কি বোঝা গেছে ভাই? এতটুকু কি বুঝতে পারছো? এতটুকু আশা করি বুঝতে পারছো। এবার আসলে আমরা নেক্সটে যাই। নেক্সটে আমরা এখন আলোচনা করব তাপ দিয়ে ভাঙন মানে কি? তুমি তাপ দিবা, সেই যৌগগুলো ভাঙবে। তা আমরা এখন একটা জিনিস ফার্স্টে দেখবো, আমরা কার্বনেটের ভাঙন দেখবো। আমরা প্রথমে কার ভাঙন দেখবো? কার্বনেট, এদের ভাঙন দেখবো, কার্বনেট। বাট কার্বনেটের ভাঙনে প্রথমে যে পয়েন্টটা মনে রাখবা, সোডিয়াম, তারপরে তোমার পটাশিয়াম, তারপরে তোমার রুবিডিয়াম, তারপরে তোমার সিজিয়াম। এই যে চারটা মৌল তুমি দেখতেছো, এদের কার্বনেট ভাঙতে মনে রাখবা, এদের কার্বনেট ভাঙতে সর্বনিম্ন 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। সর্বনিম্ন 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। তার মানে যদি এদের ক্ষেত্রে তুমি 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা না দাও, তাহলে এদের কার্বনেটগুলো ভাঙবে না। ক্লিয়ার? যেমন তোমার আমি দেখাই আসো। ধরো তুমি এখানে সোডিয়াম কার্বনেটকে নিছো, ধরো এখানে Na2CO3 নিছো। নেওয়ার পরে যদি তুমি এখানে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও, তো জিজ্ঞেস করবে এই রিয়াকশনটা কী হবে। আমি দেখাবো তোমাকে, অনেকগুলো কোয়েশ্চেন সলভ করাবো। ধর এখানে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিছো, তাহলে এখানে কিন্তু নো রিয়াকশন পাবা। এখানে কোনো ধরনের কি হবে না, রিয়াকশন হবে না, কারণ এটা ভাঙবে না। বাট তুমি যদি কি করো, এই সোডিয়াম কার্বনেটটাকে ধরো, তুমি যদি এখানে সোডিয়াম কার্বনেটটাকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও, যদি সোডিয়াম কার্বনেটকে তুমি এখানে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও, তাহলে এটা ভাঙবে। আর ভেঙে কি তৈরি করবে? এখানে সোডিয়াম অক্সাইড তৈরি করবে। আর এখানে তোমার সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড পাবা। কিন্তু ধরো তো আমাকে বলো তো, লিথিয়াম কার্বনেট ধরো তুমি নিছো, লিথিয়াম কার্বনেট, এটাকে তুমি যদি 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালনা করো, তাহলে কি কোনো প্রবলেম আছে? না, তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই, তাহলে কিন্তু ভেঙে যাবে। কারণ দেখো এগুলাকে ভাঙতে 500 ডিগ্রি লাগে, বাট এদেরকে ভাঙতে কিন্তু 500 ডিগ্রি লাগে না। তাহলে এখানে কিন্তু Li2O হবে, আর এখানে কার্বন ডাইঅক্সাইড হবে, অন্যদিকে ধরো তুমি যদি এখানে ম্যাগনেসিয়াম কার্বনেটকে নাও, ধরো ম্যাগনেসিয়াম কার্বনেটকে নিছো, তাহলে বলো তো এখানে কি তৈরি হবে? যদি তুমি 300 ডিগ্রি সেলসিয়াস দাও, তাহলে কি এটা ভাঙবে? হ্যাঁ, আনসার হচ্ছে ভাঙবে। কারণ এদেরকে ভাঙতে 500 ডিগ্রি লাগে, বাট বাকি এদেরকে কিন্তু 500 ডিগ্রি লাগে না, 500 ডিগ্রি কমে হইলেও হয়।
তাহলে এখানে কিন্তু ভাঙবে এটা, তাহলে এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড তুমি পাবা, আর এখানে তুমি কার্বন ডাইঅক্সাইড পাবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি জিনিসটা। তাহলে এই জিনিসগুলো আমরা একটু তাহলে মনে রাখবো, এই জিনিসগুলো তাহলে আমরা একটু মনে রাখবো। আচ্ছা, এখানে এরপরে যে জিনিসটা মনে রাখতে হবে, দুইটা সম্পর্কে একটা ইনফরমেশন পরীক্ষা আসে, একটা হচ্ছে সিলভার, একটা হচ্ছে মার্কারি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে সিলভার, একটা হচ্ছে মার্কারি। এই দুইটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, সিলভার আর মার্কারির ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। দেখো একটা হচ্ছে সিলভার, একটা হচ্ছে সিলভার, একটা হচ্ছে মার্কারি। মনে রাখবা এরা সবসময় একা 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 থাকতে পছন্দ করে। কি মনে রাখবা? এরা একা থাকতে পছন্দ করে। কি মনে রাখবা? এদের ক্ষেত্রে মনে রাখবা এরা একা থাকতে একটু মুখস্থ টাইপের জিনিস এগুলো, বাট একবার তুমি যদি এগুলো পড়ে ফেলো, বাট দেখবা জিনিসগুলো ইজি হয়ে গেছে। তাহলে কি মনে রাখবা, এরা একা থাকতে পছন্দ করে। এর মানে কি ভাই একা থাকতে পছন্দ করে? মানে ধরো তুমি যদি এখানে সিলভার কার্বনেটকে নাও, ধরো যাক তুমি যদি এখানে সিলভার কার্বনেটকে নাও, যে কোনো তাপমাত্রা তুমি দাও, এটা ভাঙবে। দেওয়ার পরে কী হবে, এখানে এখানে কিন্তু সিলভার অক্সাইড তৈরি হবে না, এখানে কি তৈরি হবে, দুই সিলভার। মানে সিলভার একা থাকতে পছন্দ করে, দুই সিলভার এখানে পাবা, প্লাস এখানে দেখবা তোমার কার্বন ডাইঅক্সাইড পাবা, আর এখানে অক্সিজেন তুমি পাবা। সমতা করলে এখানে হাফ দিতে হবে, যদি তুমি সমতা করো, সমতা করলে হাফ দিতে হবে। মানে এখানে কিন্তু সিলভার অক্সাইড হয় না, এখানে কী বলো তো, তুমি শুধুমাত্র সিলভার পাইছো, মানে একা 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 আকারে পাইছো। সেমভাবে তুমি যদি এখানে ধরো HgCO3 দাও, HgCO3কে যদি দাও, তারপর যদি তুমি জিনিসটাকে ভাঙো, এখানে কিন্তু HgO পাবা না, এখানে পাবা Hg, শুধু পাবা Hg। তারপর এখানে পাবা কার্বন ডাইঅক্সাইড, এখানে পাবা কার্বন ডাইঅক্সাইড, আর এখানে পাবা সমতা করার জন্য হাফ অক্সিজেন। বলো তো বুঝছো কিনা জিনিসটা? একটু করে আমাকে জানাও বুঝতে পারছো কিনা, এতটুকু এতটুকু দেখো বুঝতে পারছো কিনা। মানে সিলভার আর মার্কারির ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়, সিলভার আর মার্কারির ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়, বাকিদের ক্ষেত্রে কিন্তু এই যে অক্সাইডই পাই আর কার্বন ডাইঅক্সাইড পাই। সিলভার আর মার্কারি বেলায় এরা একা থাকতে পছন্দ করে। ওকে, আচ্ছা এই জিনিসটা আমরা একটু তাহলে মাথায় রাখবো। আচ্ছা এরপর আমরা যদি যাই, ওকে এরপর যদি আমরা যাই, আর কিছু ভাঙন আমাদের এখানে আছে, আর কিছু ভাঙন আমাদের এখানে আছে, চলো আমি দেখাই দিয়ে আসো। সেটা হলো আমরা এখন দেখবো যে বাইকার্বনেটের ভাঙন। বাইকার্বনেটের ভাঙন, বাইকার্বনেটের ভাঙনটা একদম ইজি। ধরো তুমি এখানে যদি কাকে নাও, এখানে তুমি যদি 2 মোল সোডিয়াম বাইকার্বনেটকে নিছো, ধরো কথার কথা, তাহলে এখানে কি পাবো, এখানে পাবা, তাহলে এখানে তুমি যদি তাপ দিয়ে ভাঙো, এটাকে তুমি যদি তাপ দিয়ে ভাঙো, তাহলে কি উৎপন্ন হবে এখানে, এখানে উৎপন্ন হবে সোডিয়াম অক্সাইড তৈরি হবে, এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এখানে পানি তৈরি হবে। মানে ব্যাপারটা কি, তুমি যদি শুধু কার্বনেটকে নাও, তাহলে কিন্তু অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড পাইছো, আর বাইকার্বনেটকে নিলে জাস্ট একটা করে তুমি একটা পানি পাবা, আর কিছুই না। ধরো কথার কথা, তুমি যদি এখানে পটাশিয়াম বাইকার্বনেট নিতা, তুমি যদি এখানে পটাশিয়াম বাইকার্বনেটকে নাও, তারপর যদি তুমি এটাকে উত্তাপ দাও, তাহলে কি হবে, তাহলে যেটা হবে এখানে পটাশিয়াম অক্সাইড পাবা K2O, তারপরে তুমি এখানে কার্বন ডাইঅক্সাইড পাবা, তারপর তুমি এখানে পানি পাবা। মানে তাহলে মেইন কথা কি দাঁড়ালো এখানে, মেইন কথা দাঁড়ালো এখানে, সেটা হচ্ছে যে তুমি যদি কার্বনেটকে যদি তাপ দিয়ে ভাঙো, তাহলে এখানে অক্সাইড পাওয়া যায়, অক্সাইড পাওয়া যায়, অক্সাইড, আর এখানে তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, মানে ধাতব অক্সাইড আর কি। তাহলে কার অক্সাইড, ধাতব অক্সাইড। তাহলে এখানে পাবা মেটালের অক্সাইড, এখানে পাবা কি, মেটাল যেটা সেটার অক্সাইড তুমি পাবা, মেটালের অক্সাইড পাবা, আর তুমি কার্বন ডাইঅক্সাইড পাবা। আর অন্যদিকে তুমি যদি কি করো, বাইকার্বনেটকে যদি নাও, তাহলে তুমি যদি এখানে যদি কাকে নাও, বাইকার্বনেট যদি তুমি নাও, বাইকার্বনেট যদি তুমি নাও, এটাকে যদি উত্তপ্ত করো ভাই, এগুলো তো পাবাই, দেখো এগুলো তো তুমি পাবা, সাথে করে এক্সট্রা করে তুমি পানি পাবা, সাথে এক্সট্রা তুমি কি পাবা এখানে, পানি পাবা, পানি। আমি জানি এগুলো একটু মানে একটু মুখস্থ টাইপের জিনিস, এই জন্য এগুলো কিন্তু লাস্টে পড়ানো একদম। দেখো যদি আমি একদম চ্যাপ্টারের শুরুর দিকে এরকম মুখস্থ জিনিস তোমার পড়াইতাম, তোমার কাছে চ্যাপ্টারটাই বোরিং লাগতো, মনে হচ্ছে যে চ্যাপ্টারের মানে সব মুখস্থ। বাট আমরা এই জন্য কি করছি কি, যেগুলো বোঝানোর জিনিস সিকোয়েন্সিয়ালি সেটা আগে পড়াই ফেলছি, যারা তুমি মেইন পড়া শেষ হয়ে যায়, এগুলো থেকে কোয়েশনও আসে কম, এই জন্য এগুলো পড়াইছি লাস্টে, সবার লাস্টে পড়াচ্ছি। একটু মুখস্থ টাইপের জিনিস এগুলো, এগুলো একটু মনে রাখতে হয়, এই জন্য আমি জানি এগুলো একটু প্যারাদায়ক জিনিস, তাই তোমাদেরকে একদম লাস্টে পড়াচ্ছি। আচ্ছা এবার আসো আমরা নাইট্রেট লবণের ভাঙন একটু দেখব। আমরা কি লবণের ভাঙন দেখব, নাইট্রেট লবণের একটু ভাঙন আমরা দেখব। দেখো আমরা এই যে গ্রুপ 1-এর নাইট্রেট লবণের ভাঙন দেখব আগে। গ্রুপ 1 এর NO3 নাইট্রেট লবণের ভাঙন, এটা আমরা একটু দেখব। তারপর আমরা পাশে দেখব গ্রুপ 2-এর, এরপর আমাদের শেষ। এরপর আমরা কোয়েশ্চন সলভ করব, আর আমাদের মোটামুটি এস ব্লকের পড়া শেষ, বুঝছো? এস ব্লকের আর নতুন পড়া নাই। আচ্ছা এইটা একটা দেখবো, আর একটা পাশে দেখবো আমরা গ্রুপ 2-এরটা, পাশে দেখবো আমরা গ্রুপ 2-এরটা, তাহলে আমাদের আইডিয়া একসাথে হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখবো গ্রুপ 2, গ্রুপ 2-এর
নাইট্রেট লবণের ভাঙন। দুইটা একসাথে চলে দেখে ফেলি। তো প্রথমে আমরা যদি এখানে সোডিয়াম নাইট্রেটকে নিই, ধর এখানে আমরা কাকে নিলাম, NaNO3 নিলাম। এখানে আমরা কাকে নিলাম, NaNO3 নিলাম। এটাকে আমরা উত্তপ্ত করতেছি। উত্তপ্ত করলে কী তৈরি করবে এখানে, দেখো উত্তপ্ত করলে একটা অক্সিজেন বের হয়ে যাবে। তাহলে এখানে NaNO2 পাবা, NaNO2 পাবা, আর এখানে তুমি হাফ অক্সিজেন পাবা, হাফ অক্সিজেন পাবা। তারপর ধরো তুমি এখানে KNO3 নিছো, এটাকে ধরো তুমি উত্তপ্ত করছো। উত্তপ্ত করলে কি পাবা, একটা অক্সিজেন বের হয়ে যাবে, তাহলে KNO2 পাবা, আবার এখানে তুমি হাফ অক্সিজেন পাবা। তাহলে এটা রুলস হচ্ছে এরকম। তাহলে গ্রুপ ওয়ানের ভাঙা রুলস কি, একটা অক্সিজেনকে বের করে দিবা, হাফ অক্সিজেন আকারে বের হয়ে যাবে, আর এখানে জাস্ট একটা অক্সিজেন করে কমে যাবে। আর গ্রুপ টু এর রুলস কি জানো, ধরো তুমি এখানে ম্যাগনেসিয়াম নাইট্রেটকে নিছো, কথার কথা এখানে কাকে নিছো, MgNO3 নিছো। ওকে, এটাকে তুমি যদি ভাঙো, এখানে তুমি যদি ভাঙো, তাহলে কি তৈরি হবে দেখো, এখানে কি তৈরি হবে দেখো, যদি MgNO3 নিই, তারপর যদি আমি ধরো উত্তপ্ত করলাম, তাহলে এখানে এখানে কিন্তু নিয়ম হচ্ছে কি, এখানে তুমি ম্যাগনেসিয়াম অক্সাইড পাবা অ্যাট ফার্স্ট, তারপরে তুমি 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড পাবা, আর হাফ অক্সিজেন পাবা, হাফ কি পাবা, অক্সিজেন পাবা। তাহলে একটু করে রুলসটা তোমাকে একটু মনে রাখতে হবে। কি রুলস, যদি গ্রুপ ওয়ানের নাইট্রেট হয় তাহলে এটা নাইট্রাইট এবং অক্সিজেন উৎপন্ন হয়, আর গ্রুপ টু এর হইলে অক্সাইড মানে ম্যাগনেসিয়াম অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর হাফ অক্সিজেন পাই। যেমন আমি যদি এখানে কাকে নিই, আমি যদি ধরো যাক এখানে ক্যালসিয়াম নাইট্রেটকে নিতাম, তাহলে কী তৈরি হবে এখানে দেখো, ক্যালসিয়াম নাইট্রেটকে যদি আমরা নিতাম, তারপর যদি আমি উত্তপ্ত করতাম, তাহলে এখানে জাস্ট সিম্পল ক্যালসিয়াম অক্সাইড তুমি পাইতা, আর হুবহু সেম এগুলো পাইতা, হুবহু সেম এগুলো পাইতা। বুঝতে পারছো নাকি বুঝো নাই? এই সেম এই জিনিসগুলো এখানে পাওয়া যাইতো। আচ্ছা, এইবার একটা ব্যতিক্রম তোমাকে দেখাই। ব্যতিক্রম হচ্ছে লিথিয়াম। দেখো লিথিয়াম নাইট্রেট ভালো করে বুঝো, লিথিয়াম নাইট্রেট যেহেতু এটা 1 নম্বর গ্রুপে আছে, তাহলে এটাকে যদি উত্তপ্ত করি, তাহলে তো এখানে LiNO2 আর হাফ অক্সিজেন পাওয়া উচিত। বাট না না, এ তো ব্যতিক্রম। এ কী করবে, গ্রুপ 2 এরটাকে ফলো করবে। অর্থাৎ এটাকে যদি তুমি ভাঙো, দেখবে এখানে পাবা Li2O পাবা, মানে এ ফলো করবে গ্রুপ 2 এরটাকে। Li2O পাবা প্লাস, এখানে পাবা NO2 পাবা প্লাস, এখানে পাবা হাফ অক্সিজেন পাবা। মানে এর কিন্তু কার মতো ভাঙা উচিত, এর ভাঙা উচিত কিন্তু ওই যে এটার মতো, আর এটার মতো ভাঙবে না, সে ব্যতিক্রম আকারে ভাঙবে। কী আকারে ভাঙবে, ব্যতিক্রম আকারে। সে এখানে ভাঙবে ব্যতিক্রম আকারে। বুঝতে পারতেছো, সে এখানে ব্যতিক্রম আকারে ভাঙবে, ব্যতিক্রম আকারে ভাঙবে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের মোটামুটি এস ব্লকের পড়াশোনা। আমাকে জানাও একটু করে এস ব্লকের পড়াগুলো তুমি বুঝতে পারছো কিনা সবগুলো। এস ব্লকের আমাদের যতগুলো বিক্রিয়া আছে আমি তোমাকে সব কভার করে দেওয়ার চেষ্টা করছি, শুধুমাত্র অক্সাইড পড়াই নেই এখনো, অক্সাইডটা পড়াবো। একটু করে আমাকে জানাও যা যা আমরা পড়ছি তুমি বুঝতে পারছো কিনা। আমরা এখন কয়েকটা কোয়েশ্চন সলভ করবো, কোয়েশ্চন সলভ করলে আমাদের দেখবে কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে গেছে। তো চলো আমরা তো একটা কোয়েশ্চন সলভ করি, এরপর হচ্ছে আমরা এই অক্সাইডে চলে যাবো, কেমন? আচ্ছা দেখো, প্রথম কোয়েশ্চন, কোন ধাতু সাধারণত আয়নিক যৌগ গঠন করে না? সাধারণত আয়নিক যৌগ গঠন করে না। কে করে না বলো তো? বেরিলিয়াম। আমরা অলরেডি পড়ছি বেরিলিয়াম গঠন করে না। তারপর কোনটির আর্দ্র বিশ্লেষণে এসিটিলিন গ্যাস তৈরি হয়? এসিটিলিন গ্যাস বা ইথেন গ্যাস কার হয়? কার্বাইডের আর্দ্র বিশ্লেষণে। তো কার্বাইড এখানে কোনটা আছে? কার্বাইড আছে ম্যাগনেসিয়াম কার্বাইড, এটা তোমাকে অলরেডি পড়াইছি। তারপর LiNO3 এইটারকে যদি তুমি তাপ দিয়ে ভাঙো তাহলে কি উৎপন্ন হয়? দেখো গ্রুপ ওয়ানের ক্ষেত্রে ওই NO2 আর অক্সিজেন তৈরি হয়, বাট এটা তো ব্যতিক্রম। এটার ক্ষেত্রে কি তৈরি হবে? ওই যে গ্রুপ 2 এর মতো, তাহলে Li2O তৈরি হবে, NO2 তৈরি হবে এবং হাফ অক্সিজেন তৈরি হবে। তাহলে এই তিনটা জিনিস তৈরি হবে। তাহলে এখানে দেখো কি কি আছে, এখানে দেখো এখানে কি কি আছে, Li2O NO2, তাহলে বোথ B and C তৈরি হবে, বোথ B and C তৈরি হবে। বুঝছো? বুঝছো, আশা করি বুঝতে পারছো। তারপর দেখো 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি তুমি K2CO3 উত্তপ্ত করো তাহলে কি হবে? দেখো তো তোমাকে একটা জিনিস বলছি এখানে, যে দেখো এখানে ভালো করে দেখো, এখানে জিনিস বলছিলাম যে পটাশিয়ামের এগুলো ভাঙতে 500 ডিগ্রি সর্বনিম্ন কত তাপমাত্রা প্রয়োজন? সর্বনিম্ন 500 ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন। তো তুমি এখানে দিছো কতটুকু? তুমি এখানে দিছো কতটুকু? দিছো এখানে 200 ডিগ্রি, তাহলে তো এটা ভাঙবে না, তাহলে এটা কি করবে না? বিয়োজন ঘটে না, বিয়োজন ঘটে না। তারপর বলতেছে ম্যাগনেসিয়াম নাইট্রেটকে, দেখো বইটা আসা কোয়েশ্চন, ম্যাগনেসিয়াম নাইট্রেট তার মানে MgNO3, এটাকে তুমি যদি উত্তপ্ত করে তাহলে কি পাওয়া যাবে? উত্তপ্ত করলে কি পাওয়া যাবে? এখান থেকে পাওয়া যায় ম্যাগনেসিয়াম অক্সাইড, তারপরে পাওয়া যায় নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপরে পাওয়া যায় এখানে অক্সিজেন, তারপরে পাওয়া যায় এখানে অক্সিজেন। তাহলে দেখো এটা কত নম্বর অপশনে আছে? ম্যাগনেসিয়াম অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন। তাহলে এখানে দেখো ডি নম্বর অপশনে আছে। ওকে, সো ডি হচ্ছে আমার কাছে এখানে কারেক্ট আনসার। একটু করে আমাকে জানাও এতটুকু তুমি বুঝতে পারছো কিনা। আশা করি বুঝতে পারছো। তারপর যাই, বলছো সোডিয়ামকে পানি বা বায়ুর সংস্পর্শে রাখা যায় না কেন? কিভাবে সংরক্ষণ করতে হয়? এটা তোমাকে অলরেডি পড়াইছি, তুমি এটা বাড়ি কাজ করবা। বুঝছো? এটা তুমি বাড়ি কাজ করবে, এটা তোমাকে অলরেডি পড়াইছি। তারপর যাই, বলো ক্ষার ধাতু ও মৃৎক্ষা ধাতু সমূহের ধাতব বন্ধন শক্তির সাথে যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা
যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা এবং পরমাণুর ব্যাসার্ধের সম্পর্ক কীরকম? দেখো কার সাথে? ধাতব বন্ধন শক্তির সাথে। ধাতব বন্ধন শক্তির সাথে যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা এবং পরমাণুর ব্যাসার্ধের সম্পর্ক কীরূপ? কার? ক্ষার ধাতু এবং মৃৎপার ধাতু। একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো তো, যদি আমরা একটা ক্ষার ধাতু কিনি সোডিয়াম, আর যদি এটা ম্যাগনেসিয়াম কিনি, বলতে পারবা কার ধাতব বন্ধনটা বেশি হবে? ধাতব বন্ধনের শক্তির যদি আমি ক্রম করি, ধাতব বন্ধনের শক্তির যদি আমি ক্রম করি, তাহলে কার ধাতব বন্ধনের শক্তি বেশি হবে? কার ধাতব, এগুলো তোমাকে পড়াইছি, সব এগুলো পড়াইছি তোমাকে আগে, পড়াইছি গণনাঙ্ক স্ফুটনাঙ্কের সময়। দেখো কি হয় কাহিনী, সোডিয়াম সে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হয়, আর অন্যদিকে ম্যাগনেসিয়াম সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ পরিণত হয়। তাহলে কার ধাতব বন্ধনটা বেশি শক্তিশালী হয়? আমরা জানি ম্যাগনেসিয়াম 2+, এখানে 2+ তৈরি হচ্ছে, তাহলে এর যে ধাতব বন্ধনটা সেটা অধিক শক্তিশালী হবে। তাহলে ধাতব বন্ধনের শক্তি বেশি থাকে কার? ম্যাগনেসিয়ামের। ম্যাগনেসিয়ামেরটা কার থেকে বেশি হয়? সোডিয়াম থেকে বেশি হয়। দেখো ম্যাগনেসিয়ামে ভ্যালেন্স ইলেকট্রন কটা থাকে? ম্যাগনেসিয়ামে ভ্যালেন্স ইলেকট্রন থাকে 2টা, আর সোডিয়ামে ভ্যালেন্স ইলেকট্রন থাকে কয়টা? সোডিয়ামে ভ্যালেন্স ইলেকট্রন থাকে কিন্তু আমার 1টা। তাহলে আমরা এটা বলতে পারি যে আমার যে ধাতব বন্ধন শক্তি তার সাথে যার ধাতব আমার এই ভ্যালেন্স ইলেকট্রনের মান বেশি বা যোজ্যতা স্তরের ইলেকট্রনের সংখ্যা বেশি, দেখো যোজ্যতা স্তরের যে ইলেকট্রন সংখ্যা এটাকে তো তুমি কি বলো? এটাকে তুমি বলো ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে যার ভ্যালেন্স ইলেকট্রন বেশি, যার ভ্যালেন্স ইলেকট্রন বেশি, তার তাহলে কি হবে? তার তাহলে হচ্ছে আমাদের ধাতব বন্ধনের শক্তিও বেশি হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে এটা বলতে পারি যে আমার যে ধাতব বন্ধন শক্তি, আমার যে ধাতব বন্ধন শক্তি, এটা প্রপোর্শনাল টু কার? প্রপোর্শনাল তো হচ্ছে যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা, যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা, এটা আমরা ফার্স্টে বলতে পারি। আচ্ছা, এরপর আরেকটা জিনিস জিজ্ঞেস করছে, সেটা হচ্ছে কি পরমাণুর ব্যাসার্ধের সাথে সম্পর্ক কীরকম? আচ্ছা ব্যাসার্ধ তুমি যদি দেখো, ব্যাসার্ধ যদি আমরা দেখি, সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে কার ব্যাসার্ধ বড়, কার ব্যাসার্ধ ছোট? সোডিয়াম আছে বাম পাশে, ম্যাগনেসিয়াম আছে ডান পাশে, বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, তাহলে এটার আকার বড়। তো যার আকার বেশি, দেখো এটা তার মানে আমি বললাম যে আমার এটার আকার কিন্তু বড়, এটার রেডিয়াস কিন্তু বড়, দেখো এটার কিন্তু আবার ধাতব বন্ধন শক্তি কিন্তু ছোট। তাহলে ধাতব বন্ধন শক্তির সাথে ব্যাসার্ধের সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক, কারণ দেখো এর ধাতব বন্ধন শক্তি কম, ব্যাসার্ধ বেশি। তাহলে এখানে আমরা এটাও বলতে পারি আমার যে ধাতব বন্ধন শক্তি আছে, আমার যে ধাতব বন্ধন শক্তি আছে, ধাতব বন্ধন শক্তি আছে সেটা প্রপোর্শনাল টু 1/, পরমাণুর ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে বলতে পারি 1/, পরমাণুর ব্যাসার্ধ। এখানে আমরা বলতে পারি 1/, পরমাণুর ব্যাসার্ধ। তাহলে যদি আমি সাম আপ করি ধাতব বন্ধন শক্তিটা তাহলে কার সমানুপাতিক হলো আলটিমেটলি? এটা তাহলে হচ্ছে আমার পরমাণুর ব্যাসার্ধের সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, পরমাণুর ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, কিন্তু এই যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা এটার কিন্তু সমানুপাতিক, একসাথে লেখা যায় এটা। বুঝতে পারছো? দেখো এইটা কি বুঝতে পারছো? কোয়েশ্চনটা একটু আমাকে জানাবা। এই কোয়েশ্চনটা কি সবাই বুঝতে পারছি? এই কোয়েশ্চনটা কি সবাই বুঝতে পারছি? একটু আমাকে জানাবা। এই কোয়েশ্চনটা কি সবাই বুঝতে পারছি? এই কোয়েশ্চনটা কি সবাই বুঝতে পারছি? একটু আমাকে জানাবা এই কোয়েশ্চনটা সবাই বুঝতে পারছো কিনা? এই কোয়েশ্চনটা সবাই বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাবা। এই কোয়েশ্চনটা সবাই বুঝতে পারছি কিনা? ওকে, ভেরি গুড। তাহলে চলো এবার আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে বলতেছে বিক্রিয়াগুলো সম্পূর্ণ করো। দেখো অলরেডি দেখাইছি সোডিয়াম কার্বনেট নিছো, তাপ দিছো, তাহলে আমি ধরে নিব তাপমাত্রা যদি ভ্যালু দেওয়া নাই তাহলে আমি ধরে নিব 500°C অন্তর দেওয়া আছে। তাহলে কি তৈরি হবে এখানে তৈরি হবে সোডিয়াম অক্সাইড তৈরি হবে, Na2O তৈরি হবে সোডিয়াম অক্সাইড, একই সাথে এখানে তোমার কার্বন ডাইঅক্সাইড তুমি এখানে পাবা, কার্বন ডাইঅক্সাইড এখানে তুমি পাবা। আচ্ছা, এরপরে Li2CO3, তাহলে এখানে কি পাবা তুমি? এখানে পাবা লিথিয়াম অক্সাইড, এটা তোমাকে শিখাইছি, লিথিয়াম অক্সাইড পাবা, আর এখানে তুমি কার্বন ডাইঅক্সাইড এখানে পাবা। সোডিয়াম অক্সাইড যোগ পানি, তো সোডিয়াম অক্সাইডের সাথে পানি যোগ করলে কি হবে? এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। কি তৈরি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। আর ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে যদি পানি যোগ করো তাহলে এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তুমি এখানে পাবা। তুমি এখানে সমতা করবে, আর কি সমতা করলে হয়ে যাবে। ওকে, সিম্পল হিসাব। এইটা আশা করি বুঝতে পারছো তুমি। তারপর যাই, বলো কি হবে এখানে? ম্যাগনেসিয়ামের সাথে যদি আমি নাইট্রোজেন যোগ করি তাহলে কি উৎপন্ন হয়? ম্যাগনেসিয়ামের সাথে নাইট্রোজেন যোগ করলে ওই যে ম্যাগনেসিয়াম নাইট্রেট তৈরি হয় না, Mg3N2 তৈরি হয়। এগুলো শিখাইছি তোমাকে। দেখো ক্যালসিয়াম অক্সাইডের সাথে তুমি যদি কার্বন যোগ করো তাহলে কি যুক্ত হবে এখানে উৎপন্ন হবে ক্যালসিয়াম কার্বাইড, এখানে তৈরি হবে ক্যালসিয়াম কার্বাইড। বেরিয়াম অক্সাইড এর সাথে তুমি যদি কি যুক্ত করো? অক্সিজেন যুক্ত করো, তাহলে এখানে তৈরি হবে 2BaO2 তৈরি হবে। এটা এখনো পড়ায়নি, এই জিনিসটা তোমাকে এখনো পড়ায়নি, এটা একটু পরে পড়াচ্ছি, এটা একটু করে পরে পড়াচ্ছি, এটা একটু পরে পড়ানো হচ্ছে, এটা পরে পড়ানো হবে, অক্সাইড টপিকে পড়াবো। এটা পড়াবো কোথায়? এটা পড়াবো অক্সাইড টপিকে, এইটা এখনো পড়ায়নি,
এই যে 3 নাম্বার কোয়েশ্চন দেখতেছো, এটা এখনো তোমাকে টপিকটা পড়াই নাই, একটু পরে পড়াবো অক্সাইড টপিকটাতে। অক্সাইড এই টপিকটাতে এই জিনিসটা পড়াবো, সুপার অক্সাইড পার অক্সাইডের এখানে। আচ্ছা, বেরিলিয়াম সে কি হাইড্রোজেনের সাথে যুক্ত হয় না? বেরিলিয়াম হাইড্রাইড গঠন হয় না, বেরিলিয়াম হাইড্রাইড গঠন হয় না, বেরিলিয়াম হাইড্রাইড গঠন হয় না। তারপর বলো ক্যালসিয়াম নাইট্রেট। তো এই ক্যালসিয়াম নাইট্রেটকে তুমি যদি একটা নাইট্রেট যৌগ আছে, নাইট্রেটকে আমরা যদি পানির সাথে বিক্রিয়া করাই তাহলে কোন গ্যাস তৈরি হবে? কোন গ্যাস তৈরি হয় বলো তো? অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় না? নাইট্রেটকে যদি আমরা কি করি, পানির সাথে বিক্রিয়া করাই, তাহলে কোন গ্যাস তৈরি হয়? অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। তারপর কোনটা সব থেকে শক্তিশালী ক্ষার বলো তো? দেখো সব থেকে শক্তিশালী ক্ষার কারা হবে? এরা সবাই একই গ্রুপের, একই গ্রুপে। তাহলে দেখো অ্যামোনিয়া সব থেকে কি ছিল? শক্তিশালী ক্ষার ছিল। অ্যামোনিয়া সব থেকে শক্তিশালী ক্ষার ছিল। তারপর মোলের হাইড্রাইডের স্থায়িত্বের ক্রম আলোচনা করো। হাইড্রাইডের স্থায়িত্বের ক্রম, একটা জিনিস আমি তোমাকে বুঝাই বলি দেখো, একটা জিনিস আমি তোমাকে বুঝাই বলি দেখো, তুমি যত নিচে নামবা, তুমি কি করবা? একটা গ্রুপের যত নিচে নামবা, একটা গ্রুপের যত নিচে নামবা তত কি হবে? দেখো একটা জিনিস এখানে, একটা তুমি জিনিস লক্ষ্য করে দেখো, এরা সবাই হচ্ছে হাইড্রোজেন আছে এখানে, এরা সবাই হচ্ছে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের আকার তো সেম। বাট এখানে এই এটা কার্বন, এটা সিলিকন, এটা জার্মেনিয়াম, যত নিচে নামবা ওই কার্বনগুলোর আকার বাড়তেছে, বা সিলিকনের আকার আরও বাড়তেছে, জার্মেনিয়ামের আকার আরও বড়, অ্যাসেনের আকার আরও বড়। তো আকার যত বড় হবে বন্ধনটাকে ভাঙা তত সহজ হবে। তাহলে কোনটাকে ভাঙা সব থেকে কঠিন? যে উপরে যত উপরে থাকবে। তাহলে অ্যাকচুয়ালি এখানে স্থায়িত্বের সঠিক ক্রম হচ্ছে আমার এটা। মানে মেইন রিজনটা কি এখানে? দেখো মেইন রিজনটা আমি তোমার বলি, এখানে তো সবাই হাইড্রোজেন আছে তাই না? ধরো হাইড্রোজেনকে আমি এখানে দেখাচ্ছি, আর কার্বনটাকে ধরো যাক আমি এখানে দেখালাম, এটা হচ্ছে আমার ধরো কার্বন, এটা ধরো যাক কার্বন। এরপর ধরো হাইড্রোজেন তো সেম আকারে আছে, কিন্তু সিলিকনের আকারটা বড় হয়ে গেছে না? জাস্ট দুইটা দিয়ে আরেকটা দিয়ে বুঝে আসো। তারপর ধরো জার্মেনিয়াম, হাইড্রোজেনের আকার এখানে আছে, জার্মেনিয়ামের আকার আরও বড় হয়ে গেছে না? যত তুমি নিচে নামবা তত কিন্তু এই বন্ধনটাকে ভাঙা তত সহজ, এই বন্ধনটাকে ব্রেক করা তত সহজ। তার মানে এইটাকে ব্রেক করা তত কঠিন। এটাকে ব্রেক করা যায় না সহজে, বাট এটাকে ব্রেক করা কঠিন। তাহলে যেহেতু এটাকে ব্রেক করা যাচ্ছে না, তাহলে এটার স্থায়িত্ব বেশি। তাহলে মনে রাখবা, যত উপর থেকে নিচে যাবা স্থায়িত্ব কিন্তু কমে। উপর থেকে নিচে গেলে কি হয়? স্থায়িত্বটা কিন্তু কমতে থাকে, স্থায়িত্ব কমে। এবার আমরা মনে রাখতে পারি হাইড্রাইডের ক্ষেত্রে কি মনে রাখতে পারি? উপর থেকে নিচে গেলে স্থায়িত্ব কমে। তাহলে এটা হচ্ছে এ হচ্ছে আনসার। বুঝছো সবাই? আমাকে একটু বলো তো এটা বুঝতে পারছো কিনা সবাই? আমাকে একটু জানাও এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা। সবাই কি বুঝা গেছে এটা? সবার কি বুঝে আসছে এটা? এ নাম্বারটা সি বলতেছো, অনেকে ডি বলতেছো। আচ্ছা, আশা করি তুমি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। তারপর যে বলো নিচের কোনটা, কোন ধাতুটি ঠান্ডা পানির সাথে তীব্র প্রতিক্রিয়া করে? ঠান্ডা পানির সাথে, ঠান্ডা পানির সাথে তীব্র প্রতিক্রিয়া করে কোনটা? ঠান্ডা পানির সাথে, ঠান্ডা পানির সাথে তীব্র প্রতিক্রিয়া করবে কি ঠান্ডা পানির সাথে? ভালো করে বা একটা জিনিস তুমি বুঝো। প্রথম কথা, ম্যাগনেসিয়াম তো রিয়াকশনই করবে না, ম্যাগনেসিয়াম তো রিয়াকশনই করবে না, বলছে তীব্র প্রতিক্রিয়া করে, তীব্র। তো যারা গ্রুপ 2 এ থাকে তারা কিন্তু তীব্র প্রতিক্রিয়া তো করে না, তাহলে গ্রুপ 2 এর এটা আনসার হবে না, তাহলে গ্রুপ 2 এর এটা আনসার হবে না। তাহলে তীব্র প্রতিক্রিয়া হয় এটা করবে না এটা করবে। এখন আমরা দেখছি যত তুমি নিচে নামো তত বেশি বিক্রিয়ার মানে রেট বাড়তে থাকে বা ভয়ঙ্কর হইতে থাকে। তাহলে তীব্র প্রতিক্রিয়া করবে কে? পটাশিয়াম। বুঝতে পারছো? তীব্র প্রতিক্রিয়া করবে কে? পটাশিয়াম। তীব্র প্রতিক্রিয়া করবে কে? পটাশিয়াম। কারণ তীব্র প্রতিক্রিয়া করে কারা? তীব্র প্রতিক্রিয়া করে হচ্ছে গ্রুপ 1। তীব্র প্রতিক্রিয়া করে হচ্ছে কারা? গ্রুপ 1। আর গ্রুপ 1 এর মধ্যে ওই যে যত নিচে নামবা তত বেশি বিক্রিয়ার তীব্রতা বাড়তে থাকে। তারপর দেখো শুধুমাত্র বাষ্পের সাথে প্রতিক্রিয়া করে কোনটা? বাষ্পের সাথে, বাষ্পের সাথে মানে কি? গরম পানি, মানে গরম পানির মানে একটা প্রকার ম্যাগনেসিয়াম। কেমন? ম্যাগনেসিয়াম বাষ্পের সাথে বিক্রিয়া করে। তারপর কোনটাকে স্বাভাবিক তাপমাত্রায় শীতকালে কঠিন কিন্তু গরমকালে তরল অবস্থা থাকে? কোনটা? সিজিয়াম। সিজিয়াম, সিজিয়াম এখানে অপশন আমার টাইপিং মিস্টেক করছে, এটা সিজিয়াম হবে। সিজিয়াম কি হয়? সিজিয়ামের গলনাঙ্কটা 28 নাকি 29 ডিগ্রি সেলসিয়াস, 28 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। সিজিয়ামের গলনাঙ্ক কত? সিজিয়াম যেটা আছে সিজিয়াম, সিজিয়ামের মেল্টিং পয়েন্ট কত হয়ে থাকে? মেল্টিং পয়েন্ট হয়ে থাকে হচ্ছে আমাদের 28 ডিগ্রি সেলসিয়াস। এই কারণে সিজিয়ামটাকে আমাদের গরমকালে টেম্পারেচার এর থেকে বেশি থাকে, এই জন্য গরমকালে সিজিয়ামটা তরল অবস্থায় পাওয়া যায়, কিন্তু শীতকালে টেম্পারেচার এর থেকে কম থাকে, তো শীতকালে এটাকে কঠিন অবস্থায় পাওয়া যায় সিজিয়ামকে। ঠিক আছে, তাহলে আনসার কি? আনসার হচ্ছে সিজিয়াম, আনসার হচ্ছে সিজিয়াম। তারপর যাই চলো, বলো কোনটা শক্তিশালী বিজারক? দেখো এখানে কিন্তু গ্যাসীয় মাধ্যম নাকি জলীয় দ্রবণ কিছুই বলে নাই। জলীয় দ্রবণ হলে আনসার হতো লিথিয়াম, কিন্তু লিথিয়াম আছে আছে, কিন্তু যদি কিছু না বলে তাহলে আমরা গ্যাসীয় মাধ্যম চিন্তা করবো। আর গ্যাসীয় মাধ্যম আমরা সবাই জানি যত নিচে নামো তত তোমার কিন্তু কি হয় বলতো? বিজারকটা শক্তিশালী হতে থাকে। তাহলে এখানে পটাশিয়াম হচ্ছে তোমার আনসার। তারপর সোডিয়াম ধাতু সংরক্ষণের জন্য নিচের কোনটা উপযুক্ত? সোডিয়ামকে সংরক্ষণ করতে পারে আমরা কিন্তু হেক্সেন, হেক্সেন বা তোমার হচ্ছে আমাদের কেরোসিনের নিচে, কেরোসিনের নিচে। ওকে, আচ্ছা। তারপর এই অ্যাস ব্লক মৌল সম্পর্কে সঠিক উক্তি কোনটি? দেখো সঠিক উক্তি, কেমন সঠিক উক্তি? ওকে,
ম্যাগনেসিয়াম 2+ এর আয়নিক ব্যাসার্ধ না এটা থেকে ছোট না। সোডিয়ামের গলনাঙ্ক ম্যাগনেসিয়াম অপেক্ষা, হ্যাঁ এটা ঠিক আছে, সোডিয়ামের গলনাঙ্ক ম্যাগনেসিয়াম অপেক্ষা নিম্নতর। আমরা দেখছিলাম কিন্তু জিনিসটা, আমরা কিন্তু এই জিনিসটা দেখে আসছিলাম যে তোমার কি হয়, ওই যে বাম থেকে ডানে গেলে ফার্স্টে সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম বেশি ছিল, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম বেশি ছিল, অ্যালুমিনিয়াম থেকে সিলিকন বেশি ছিল, পরে আবার ড্রপ করে জিনিসটা। ওকে, কোন ধাতুটি পানিতে বিস্ফোরণ ঘটাবে? পানিতে বিস্ফোরণ ঘটাবে কোনটা? বিস্ফোরণ ঘটাবে এখানে পটাশিয়াম, যারা ওই যে গ্রুপ 1, এটা কিন্তু বিস্ফোরণ ঘটাতে পারে, ঠিক আছে। তারপর কোনটা ফেরোম্যাগনেটিক ধাতু? আয়রন, কোবাল, নিকেল। আয়রন, কোবাল, নিকেল, তাহলে নিকেল আছে, নিকেল হচ্ছে ফেরোম্যাগনেটিক ধাতু। ওকে, ফেরোম্যাগনেটিক ধাতু। ওকে, আচ্ছা আমাদের কাছে আরও মোটামুটি আমরা একটু তাহলে একটা জিনিস তোমাকে আমি বলি, আমাদের ধরো আর ক্লাসটা একটু সময় লাগবে, মানে সময় লাগবে বলতে ধরো 1 ঘন্টা 45 মিনিট 50 মিনিট হবে, যতটুকু শেষ করা যায় কেমন শেষ করে একটু করে টাইপস অফ অক্সাইড, যতটুকু শেষ করা যায় ততটুকু আগাই, বাকি পার্টটুকু আমরা নেক্সট ক্লাসে করবো কেমন। আচ্ছা, টাইপস অফ অক্সাইড, এটাকে স্টার মার্ক দাও। এখান থেকে কোয়েশ্চন এইচএসসিতে বলো, এডমিশনে বলো, যেখানে তুমি সেখানে যাও, এখান থেকে কোয়েশ্চন আসবেই। আর এই টপিকটা আমি তোমাকে এমনভাবে পড়ানোর চেষ্টা করবো যে তোমার এখান থেকে একটা কোয়েশ্চনও মিস হবে না, যদি তুমি ভালো করে টপিকটা বুঝতে পারো আমার সাথে সাথে কেমন। তো চলো আমি তোমাকে জিনিসগুলো একটু আলোচনা করার চেষ্টা করি। দেখো, একটা জিনিস তোমাকে আমি পড়াইছিলাম, মনে পড়ে কিনা, তোমাকে একটা লাইন লিখছিলাম যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে বিধাতার পরীক্ষা হ্রাস পায়। বিধাতার পরীক্ষা হ্রাস, বিধাতার পরীক্ষা হ্রাস পায়। মনে পড়ে এই জিনিসটা লিখে দিয়েছিলাম, পর্যাবৃত্ত ধর্ম পড়ানোর সময় এটা 1000বার লিখছি, যে বাম থেকে ডানে গেলে কি হয়, বিধাতার পরীক্ষা হ্রাস পায়। বিধাতার পরীক্ষা দ্বারা কি ছিল, এত কিছু আমার জন্য ইম্পর্টেন্ট না, আমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এটা, আমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এখানে ক্ষার ধর্ম আমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এখানে এটা। তার মানে বাম থেকে ডানে গেলে কি হয় বলো তো, বাম থেকে ডানে গেলে ক্ষার ধর্মটা হ্রাস পায়। তাহলে আমি যদি তোমাকে জিনিসটা বোঝাই বলি, তুমি যদি বাম থেকে ডানে যাও, দেখো 2টা পয়েন্ট এখানে মনে রাখা লাগবে। তুমি যদি বাম থেকে ডানে যাও তাহলে কি হয়, তাহলে ক্ষার ধর্মিতা, ভালো করে বুঝো, বাম থেকে ডানে গেলে ক্ষার ধর্মিতা হ্রাস পায়। কি হয়, ক্ষার ধর্মিতা হ্রাস পাবে। ক্ষার ধর্মের উল্টা প্রপার্টি কি, অম্লধর্মিতা। তাহলে অম্লধর্মিতা কি হবে, অম্লধর্মিতা বৃদ্ধি পাবে। প্রথম কথা তো এটা, দেখো বুঝতেছো কিনা, বাম থেকে ডানে গেলে ক্ষার ধর্মিতা হ্রাস পাবে, কিন্তু কি হবে, অম্লধর্মিতা বৃদ্ধি পাবে। হোপফুলি বুঝতে পারছো। তাহলে এই জিনিসটা মাথায় রাখবা, এটা খুব গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বাম থেকে ডানে যদি আমরা যাই তাহলে অম্লধর্মিতা কী হয় বলো তো, বৃদ্ধি পাবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, তাহলে তুমি যদি উপর থেকে নিচে যাও, তাহলে এটাও তোমাকে শিখাইছিলাম আমি, তাহলে উল্টা হবে। তাহলে উল্টা হবে, উল্টা মানে কি, উল্টা মানে কি, উল্টা মানে হচ্ছে তুমি যদি উপর, বাম থেকে ডানে গেলে ক্ষার ধর্মিতা হ্রাস পাইছে, তাহলে উপর থেকে নিচে গেলে ক্ষার ধর্মিতা কী হবে, ক্ষার ধর্মিতা বৃদ্ধি পাবে, ক্ষার ধর্মিতা বৃদ্ধি পাবে, ক্ষার ধর্মিতা, ক্ষার ধর্মিতা বৃদ্ধি পাবে। আর অম্লধর্মিতা কী হবে, অম্লধর্মিতা হ্রাস পাবে, অম্লধর্মিতা এটা হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে দেখো এটা ভালো করে বুঝতেছো কিনা, বাম থেকে ডানে গেলে এটা দেখছিলাম বিরোধের পরীক্ষা হ্রাস পায়, তার মানে ক্ষারধর্মিতা হ্রাস পায়, অম্লধর্মিতা বৃদ্ধি পাবে। আর উপর থেকে নিচে গেলে উল্টা হবে, ক্ষারধর্মিতা বৃদ্ধি পাবে, অম্লধর্মিতা হ্রাস পাবে। এটা তো তোমরা জানো, এটা জানো না সবাই, আমাকে একটু করে বলো, এটা কি তোমরা জানো? এটা তোমরা জানো আশা করি, এটা তোমরা আশা করি জানো, এটা আশা করতেছি আমরা, আশা রাখতেছি আমি, তুমি এটা জানো সবাই। ওকে, এইবার এটা কেন বললাম আমি তোমার একটু করে চলো ক্লিয়ার করি আসো। ধরো আমার কাছে কথার কথা এখানে ধরো লিখছে আমার কাছে সিলিকন ডাইঅক্সাইড দিছে ধরো, কথার কথা। তারপর ধরো আমাকে দিছে এখানে P2O5 দিছে ধরো, তারপর ধরো এখানে দেওয়া হয়েছে SO3 দেওয়া হয়েছে, তারপর ধরো এখানে দেওয়া হয়েছে Cl2O7 দেওয়া হয়েছে। এখন আমাকে বলতেছে এদের অম্লধর্মিতার ক্রম করো, এদের কি করো, অম্লধর্মিতার ক্রম করো। তাহলে এদের আমাকে বলতেছে এদের অম্লধর্মিতার ক্রমটা লিখো, এদের কি লেখো, অম্লধর্মিতার ক্রম লিখো, অম্লধর্মিতার ক্রম, এদের অম্লধর্মিতার ক্রম লিখো। তাহলে তোমার আনসার কি হবে, তুমি কিন্তু আনসার জানো অলরেডি। কেমনে জানো, তুমি খেয়াল করে দেখো, এরা সবাই সেম পর্যায়ের অক্সাইড না, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন সবাই সেম পর্যায়ের অক্সাইড। তো সেম পর্যায়ে যদি অক্সাইড হয়, তুমি কি জানো বাম থেকে ডানে গেলে কি হয়, অম্লধর্মিতে কি পড়ে, ভালো করে মনে রাখবা, এই জিনিসটাই ভালো করে মনে রাখো, আর কিছু মনে রাখার দরকার নেই। বাম থেকে ডানে গেলে অম্লধর্মিতা বাড়ে, বাম থেকে ডানে গেলে অম্লধর্মিতা বাড়ে, এটা মনে রাখো। তাহলে বাম থেকে ডানে গেলে কি হয়, অম্লধর্মিতা বাড়ে, তাহলে অম্লধর্মিতা ক্রম কীরকম হবে, এর থেকে এটা বেশি, এর থেকে এটা বেশি, এর থেকে এটা বেশি। বলো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা, এটা কি মনে রাখতে পারবা?
এটা কি মনে রাখতে পারবা? বাম থেকে ডানে গেলে কি হবে? অম্লধর্মিতা বেশি হবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু করে মনে রাখবা, এটা তো একটা গেল। ধরো আমাকে এরকম বললো, ধরো একটা দিল P2O3, একটা দিল ধরো P2O3, আরেকটা দিল ধরো P2O5। এই ক্ষেত্রে তাহলে কি হবে? এইবার তো ভাই দুইটাই ফসফরাস, তাহলে এখানে কোনটা অধিক অম্লধর্মী হবে? একটা হচ্ছে কি আছে, একটা হচ্ছে P2O3 আছে, একটা হচ্ছে P2O5 আছে। ভালো করে বুঝো, এই ক্ষেত্রে তো সবাই সেম পর্যায়ে ছিল, বাট এখানে তো সবাই সেম অবস্থানে, ফসফরাসের অক্সাইড দুটা। এরকম যদি থাকে কখনো, তুমি কি করবা? জারণ মান বের করবা কেন্দ্রীয় মোলের। যেমন এখানে ফসফরাসের জারণ মান আসবে +3, এখানে ফসফরাসের জারণ মান আসবে +5। এই ক্ষেত্রে মনে রাখবা, যার জারণ মান যত বেশি হয় সে তত বেশি অম্লধর্মী হয়, তার মানে এটা তত বেশি অম্লধর্মী হবে। তাহলে ব্যাপারটা আগে বুঝো, আগে তুমি চেক করবা কি তারা সেম পর্যায়ে কিনা। আগে চেকিংয়ে কি আসবা? সেম পর্যায়ভুক্ত কিনা। সেম পর্যায়ভুক্ত হলে বাম থেকে ডানে গেলে অম্লধর্মিতা বাড়বে, এভাবে মনে রাখবা। আর যদি দেখো সেম অবস্থান হয়, সেম অবস্থান হইলে যার জারণ সংখ্যা বেশি, যার জারণ সংখ্যা বেশি তার কি হবে বলতো? তার অম্লধর্মিতা বেশি হবে। তাহলে এই দুটো জিনিস মনে রাখতে পারবা না? এগুলো থেকে কিন্তু অনেক বেশি কোয়েশ্চন আসে, এগুলো থেকে অনেক বেশি কোয়েশ্চন আসে, এগুলো থেকে অনেক বেশি কোয়েশ্চন আসে। আশা করি তুমি এটা ভুল করবা না, আশা করি মনে রাখতে পারবা। তারপরে চলো আমরা নেক্সটে চলে যাই। এগুলো তাহলে যতটুকু তুলো বাকিটা তুমি বাসায় তুলে ফেলিও পিডিএফ থেকে। আচ্ছা, এবার আসো আমরা তিনটা আগে সাধারণ অক্সাইড দেখবো। তিনটা আগে কি দেখবো? সাধারণ অক্সাইড দেখবো। তিনটা আগে চলো আমরা সাধারণ অক্সাইড দেখবো। সাধারণ অক্সাইড বলতে কি বোঝাচ্ছি দেখো। অক্সাইডের টাইপ যদি আলোচনা করতে চাই, একটা হচ্ছে আমাদের নর্মাল অক্সাইড, একটা আছে কি সাধারণ অক্সাইড, বা যেটাকে আমরা নর্মাল অক্সাইড বলি। সাধারণ অক্সাইড বা যেটাকে আমরা বলি নর্মাল অক্সাইড, বা আমরা বলতে পারি নর্মাল অক্সাইড। নর্মাল অক্সাইড বলতে আমরা কি বুঝি? নর্মাল অক্সাইড বলতে আমরা এমন অক্সাইডকে বুঝি যার জারণ মান আসলে -2 হয়। যার জারণ মান আসলে কীরকম হয়? এই নর্মাল অক্সাইড যেটা, এই নর্মাল অক্সাইডে এটা দেখতে কীরকম হয়? এখানে সিঙ্গেল অক্সিজেন থাকে, সিঙ্গেল অক্সিজেন থাকে, এটার উপরে 2- থাকে। আর এই অক্সিজেনের আসলে এখানে জারণ মানটা কত হয়ে থাকে? -2 হয়ে থাকে, -2 হয়ে থাকে। আমি উদাহরণ দেখাবো। এরপর একটা আছে, একটা আছে তোমার এখানে দেখো বা ভালো করে বুঝে, একটা আছে পার অক্সাইড, একটা আছে কি পার অক্সাইড, একটা আছে পার অক্সাইড। ওকে, পার অক্সাইড আছে। তো পার অক্সাইডটা কীরকম হয় দেখো তো? পার অক্সাইডটা কীরকম হয় জানো? পার অক্সাইড হচ্ছে এরকম দেখো। পার অক্সাইড হচ্ছে এখানে O2 থাকবে, এখানে 2- থাকবে। কি থাকবে? এখানে O2 থাকবে আর এখানে 2- থাকবে। O2 থাকবে আর 2- থাকবে। আর এখানে পার অক্সাইডে অক্সিজেনের জারণ মান হচ্ছে -1 হয়। পার অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত হয়ে থাকে? -1 হয়ে থাকে। এটা মাথায় রাখবা। আচ্ছা, আরেকটা আছে সুপার অক্সাইড। আরেকটা কি আছে বলো তো ভাই? আরেকটা আছে সুপার অক্সাইড, আরেকটা আছে সুপার অক্সাইড। তাহলে আরেকটা আছে কি? আমাদের ক্লাসটা আজকে হয়তো একটু বড় হবে, এমন হইতে পারে 2 ঘন্টা হইতে পারে। আমি অক্সাইড টপিকটা শেষ করে দিই, কারণ অক্সাইড টপিকটা রেখে দিলে একটু ঝামেলা হবে। তোমরা একটু রেকর্ডিং করে নিও ভাই, আমি এক্সট্রিমলি সরি ক্লাসটা বড় করার জন্য, বাট তোমাদেরকে ভেঙে ভেঙে পড়াচ্ছি একদম ডিটেলসে, তাই একটু সময় লাগতেছে, কেমন? আচ্ছা দেখো, আরেকটা আছে সুপার অক্সাইড। যাদের একটু অসুবিধা হবে বা ক্লাস আছে তার একটু পরে দেখে নিও রেকর্ডিংটা, বাট আমি শেষ করে দিই অক্সাইডটা। আচ্ছা, নাহলে আমার মন খসখস করবে বারবার। দেখো, একটা হচ্ছে সাধারণ অক্সাইড, একটা হচ্ছে পার অক্সাইড, একটা হচ্ছে সুপার অক্সাইড। সুপার অক্সাইড দেখতে কীরকম? সুপার অক্সাইড হচ্ছে এরকম দেখো। তুমি চিনবা কিভাবে? সব শিখাই দিব, চিনবা কিভাবে সব শিখাই দিব। ওকে, O2- আকারে থাকে এটা। সুপার অক্সাইডটা O2- আকারে থাকে। আর এখানে অক্সিজেনের জারণ মান হচ্ছে -1/2 হয়ে থাকে। মানে মেইন পয়েন্টটা আমি তোমাকে ক্লিয়ার করি। মেইন পয়েন্ট হচ্ছে, যে সকল অক্সাইডে অক্সিজেনের জারণ মান -2 তাদেরকে আমরা বলি নর্মাল অক্সাইড। কোন একটা অক্সাইডে অক্সিজেনের জারণ মান -1 হইলে সেটাকে আমরা বলি পার অক্সাইড। কোন একটা অক্সাইডে অক্সিজেনের জারণ মান -1/2 হইলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি সুপার অক্সাইড। তাহলে তিনটা অক্সাইডের ডেফিনেশন বলি। যে অক্সাইডে অক্সিজেনের জারণ মান -2 সেটা হচ্ছে সাধারণ অক্সাইড। যে অক্সাইডে অক্সিজেনের জারণ মান -1 সেটা হচ্ছে পার অক্সাইড। যে অক্সাইডে অক্সিজেনের জারণ মান -1/2 তাকে আমরা বলি সুপার অক্সাইড। আচ্ছা, এইবার আসি চিনবো কিভাবে যে কোনটা কোন ধরনের অক্সাইড। দেখো, প্রথমে তোমাকে চলো কিছু উদাহরণ আমি দেখানোর চেষ্টা করি। চলো কিছু উদাহরণ তোমাকে দেখানোর চেষ্টা করি। ফার্স্টে চলো আমি তোমাকে দেখাই এখানে আগে যে নর্মাল অক্সাইডের কিছু উদাহরণ তোমাকে দেখাই আসো। নর্মাল অক্সাইডের কিছু উদাহরণ দেখে, আচ্ছা এদের কিছু উদাহরণ দেখে দেখো। ধরো তোমাকে এখানে জিঙ্ক অক্সাইড দিছে, তোমাকে কি দিছে? এখানে জিঙ্ক অক্সাইড দিছে। এখন তুমি কিভাবে চেক করবা জিঙ্ক অক্সাইড কি নর্মাল অক্সাইড নাকি কি অক্সাইড? কিভাবে চেক করবা? দেখো, এখানে তুমি যদি লক্ষ্য করে দেখো, এই যে এখানে ক্যাটায়ন কোনটা? ক্যাটায়ন হচ্ছে জিঙ্ক। আচ্ছা, জিঙ্ক এখানে চার্জ কত? জিঙ্কের চার্জ হচ্ছে +2। তো জিঙ্কটাকে ছাড়া চিন্তা করো তো, জিঙ্কটাকে ছাড়া চিন্তা করো, অক্সিজেনে কি অবস্থা আছে? O2- আকারে আছে না? কি আকারে আছে? O2- আকারে আছে। তাহলে O2- আকারে থাকলে এটাকে আমরা বলি সাধারণ অক্সাইড বা নর্মাল অক্সাইড। তারপরে দেখো, ধরো এখানে আছে কি? এখানে ধরা যাক আমার কাছে আছে, এখানে ধরা যাক আমার কাছে আছে এখানে
এই যে Na2O আছে, ধরো কথার কথা Na2O আছে, Na2O আছে, Na2O আছে। এবার চিন্তা করে দেখো, ধরো এইবার একটু লক্ষ্য করে দেখো, এখানে এই টোটাল এখানে চার্জ কত, টোটাল এখানে চার্জ কত, টোটাল এখানে চার্জ হচ্ছে +2, আর এইটাকে ছাড়া চিন্তা করো তো, এই অক্সিজেনের উপর চার্জ কত আছে, -2, তাহলে অক্সিজেন যার নাম্বার -2 হলে এটা হচ্ছে Na2O, এটা হচ্ছে নর্মাল অক্সাইড। যেমন আরও কিছু হতে পারে, ধরো এই Al2O3, তাহলে তুমি এখানে চিন্তা করে দেখো, এখানে অক্সিজেনের জারণ মান দেখবে কত আসবে, -2 আসবে। মানে মেন কথা, আচ্ছা একটু আমি দাঁড়াবো, একটু দরজা খুলে দিয়ে আসি। সরি ভাই, আমার বেল দিচ্ছিল তো, সরি সরি সরি। কেমন, আচ্ছা কথা তো শোনা যাচ্ছে না, একটু দাঁড়াও। হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা না, হ্যাঁ হ্যাঁ, কালকে ক্লাস হবে, কালকেও ক্লাস হবে, কালকেও ক্লাস হবে। আচ্ছা দেখো, যেটা বলতেছিলাম, তার মানে যদি কি হয়, তার মানে যদি তোমার এখানে অক্সিজেনের জারণ মান -2 হয়, তাহলে হচ্ছে নর্মাল অক্সাইড। নর্মাল অক্সাইড দেখেই চেনা যায়, বাট ভেজালটা হয় পার অক্সাইড আর সুপার অক্সাইডে। পার অক্সাইড আর সুপার অক্সাইড চলো তোমাকে চেনা শিখে আসো। ধরো আমাকে এখানে দিল এরকম উদাহরণ, তো ধরো আমাকে বললো যে Na2O2। এখন তুমি কিভাবে চিনবে এটা পার অক্সাইড? তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে চার্জ কত, এখানে চার্জ হচ্ছে +2, এটাকে ছাড়া চিন্তা করো তো, তাহলে কি আছে, O2 2- হবে না, এটা O2 2- হবে। দেখো, আর O2 2- আকারে থাকলে, এই ফরমেশন থাকলেই তুমি কি পেয়ে যাবো, পার অক্সাইড পেয়ে যাবো। তারপর ধরো তোমার কাছে আছে, এখানে হইতে পারে এরকম যে K2O2, হইতে পারে K2O2, বা ধরো হইতে পারে তোমার কাছে এখানে আমাদের CaO2। দেখো সবার এখানে তুমি যদি খেয়াল করে দেখো ভালো করে, যে এই জায়গায় চার্জ কত, এই জায়গায় চার্জ হচ্ছে +2, তো এটাকে ছাড়া তুমি চিন্তা করো, তাহলে দেখো এখানে O2 2- আকারে থাকবে। বুঝতে পারতেছি? তাহলে এইভাবে হচ্ছে আমরা পার অক্সাইড চিনবো। এবার আসি সুপার অক্সাইড কীভাবে চিনবো আমরা। সুপার অক্সাইড চেনাটাও খুব সোজা। দেখো সুপার অক্সাইড কি, ধরো এখানে তুমি লিখছো KO2, তাহলে একটু করে দেখো তো, লক্ষ্য করে, এইখানে যদি চার্জ ছাড়া চিন্তা করো, তাহলে এখানে কি থাকবে, O2 সিঙ্গেল মাইনাস আকারে থাকবে না। দেখো এটা চার্জ তো +1, তাহলে এখানে কি থাকবে, O2 সিঙ্গেল মাইনাস আকারে থাকবে, তাহলে এটা হচ্ছে আমার সুপার অক্সাইড। তারপর ধরো তোমার কাছে আসতে হইতে পারে এরকম যে RbO2, কেমন, বা ধরো তোমার কাছে হইতে পারে CgO2, এরকম কিন্তু হইতে পারে। সবগুলো কি বলো তো, সুপার অক্সাইডের উদাহরণ। তাহলে আমাকে তুমি একটু কমেন্টে জানাও তো, তুমি কি নর্মাল অক্সাইড, পার অক্সাইড, সুপার অক্সাইড চিনতে পারবা দেখে? তুমি কি নর্মাল অক্সাইড, পার অক্সাইড, সুপার অক্সাইড দেখে চিনতে পারবা? একটু করে আমাকে কমেন্টে জানাবা যে তুমি কি নর্মাল অক্সাইড তুমি কি নর্মাল অক্সাইড, পার অক্সাইড, সুপার অক্সাইড দেখে কি চিনতে পারবা? একটু করে আমাকে জানাবা যে তুমি এই তিনটা জিনিস দেখে চিনতে পারবা কিনা। মানে মেইন কথা যে নর্মাল অক্সাইড তো দেখেই চেনা যায়, যে এখানে সবগুলো জারণ মান কত করে, এখানে যদি জারণ মান হিসাব করো -2, এখানে জারণ মান হিসাব করো -2, এখানে অক্সিজেনের জারণ মান হিসাব করো -2, আর পার অক্সাইডের এখানে জারণ মান হিসাব করো -1, এখানে জারণ মান হিসাব করো -1, এখানে জারণ মান হিসাব করো -1, এখানে জারণ মান হিসাব করো -1/2, এখানে জারণ মান হিসাব করো -1/2, এখানে জারণ মান হিসাব করো তোমার হচ্ছে -1/2 আসবে। তাহলে এইভাবে করে দেবে, কিন্তু দেখেও চিনতে পারবা। ওকে, এইবার আসো গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমি তোমাকে বলছি একটু পরে পড়াবো। এইবার একটা জিনিস চলো আমরা লক্ষ্য করে দেখে আসো, সেটা হচ্ছে কি, ধরো আমি যদি একটা অক্সিজেনের সাথে ইলেকট্রন যোগ করি, আমি যদি একটা, ধরো নর্মাল অক্সিজেন আছে, ধরো কি আছে, নর্মাল একটা অক্সিজেন আছে, এর সাথে আমি একটা ইলেকট্রন যুক্ত করলাম, এর সাথে একটা কি যুক্ত করলাম, ইলেকট্রন যুক্ত করলাম, কি মনে হয় কি পাবা এখানে? দেখো তো, নর্মাল অক্সিজেনের সাথে যদি তুমি একটা ইলেকট্রন যোগ করো, তাহলে কি তৈরি হবে, কি করলা, নর্মাল অক্সিজেনের সাথে তুমি একটা ইলেকট্রন যোগ করলা, তাহলে কি পাবা, O2, একটা মাইনাস আসবে না? কারণ কি, ইলেকট্রন যোগ করা মানে কি, টেক্সট ইলেকট্রন দিছো, তাহলে এখানে তো O2 ছিল, O2ই থাকবে, ইলেকট্রন দিছো মানে কি, O2 মাইনাস আসছে, তাই না? এখন তুমি একটু বলো তো, O2 মাইনাস এটা কোন ধরনের জিনিসপত্র, O2 মাইনাস এটা কোন ধরনের জিনিসপত্র, দেখো তো এখানের মধ্যে O2 মাইনাস এটা কি, সুপার অক্সাইড হয়ে থাকে। তাহলে নর্মাল অক্সাইডের সাথে বা নর্মাল অক্সিজেনের সাথে, এটা অক্সাইড না অক্সিজেন, নর্মাল অক্সিজেনের সাথে যদি আমি ইলেকট্রন যোগ করি, তাহলে আসলে কি তৈরি হয় বলো তো, এখানে তৈরি হয় সুপার অক্সাইড। কি তৈরি হয় এটা, এখানে তৈরি হয় সুপার অক্সাইড। আচ্ছা এইবার আমার কোয়েশ্চন হচ্ছে, এই যে প্রসেসটা, এটা কি তাপ উৎপাদী নাকি তাপ হারি? বলতে পারবা? এটা কি তাপ উৎপাদী নাকি তাপ হারি, কেউ বলতে পারবা? তোমাদেরকে যখন ইলেকট্রন আসক্তি পড়াইছিলাম, তখন আমরা বলছিলাম যে প্রথম ইলেকট্রন আসক্তি, এখানে কিন্তু কোনো ধরনের চার্জ নাই, এখানে কোনো ধরনের চার্জ আছে না, এটা প্রথম ইলেকট্রন আসক্তি। তো প্রথম ইলেকট্রন আসক্তি কিন্তু কি হয়, তাপ উৎপাদী হয়।
তাহলে এখানে কিন্তু কি হবে, এটা ডেল্টা এইচটা, এটা কিন্তু তাপ উৎপাদী বা ডেল্টা এইচটা নেগেটিভ আসবে। আচ্ছা গেল। এইবার তুমি চিন্তা করো, ধরো আমার কাছে সুপার অক্সাইডটা আছে, ধরো আমার কাছে এখানে সুপার অক্সাইডটা আছে, ধরো আমার কাছে এখানে এই যে সুপার অক্সাইড ছিল, সুপার অক্সাইডটা আছে। এখন এই সুপার অক্সাইডের সাথে, এই সুপার অক্সাইডের সাথে আমি ফার্দার আবার ইলেকট্রন যোগ করলাম। আমি কি করলাম, ফার্দার আবার ইলেকট্রন যোগ করলাম। তাহলে কি তৈরি হবে বলো তো এবার? তাহলে আরেকটি ইলেকট্রন যোগ করছো, তাহলে এখানে পেয়ে গেছো O2, 2 মাইনাস হয়ে যাবে জিনিসটা। কি হয়ে যাবে বলো তো? O2 2 মাইনাস হয়ে যাবে। ভালো করে বুঝো। ফার্স্টে তুমি অক্সিজেনের সাথে ইলেকট্রন যোগ করলা, O2 মাইনাস পাইলা। এবার O2 মাইনাসের সাথে তুমি যদি আরেকটি ইলেকট্রন যোগ করো, তাহলে আরেকটি ইলেকট্রন অ্যাড হয়ে, ইলেকট্রন অ্যাড হওয়া মানে কি, এটা চার্জ, মানে ওই যে নেগেটিভ চার্জ অ্যাড হচ্ছে, তার মানে 2 মাইনাস হয়ে যাবে তখন। এবার বলো তো O2 2 মাইনাসটা কোন অক্সাইড? আমরা সবাই জানি O2 মাইনাস থাকলে হচ্ছে নর্মাল অক্সাইড। তারপরে তোমার যদি O2 2 মাইনাস থাকে তাহলে হচ্ছে পার অক্সাইড। আর যদি O2 মাইনাস থাকে তাহলে হচ্ছে সুপার অক্সাইড। তাহলে O2 2 মাইনাসটা কোন ধরনের অক্সাইড? O2 2 মাইনাস কিন্তু পার অক্সাইড। তাহলে এখানে এটা কিন্তু হবে পার অক্সাইড, এটা কিন্তু হবে পার অক্সাইড, এটা কিন্তু কি হবে, পার অক্সাইড হবে। বুঝতে পারছো নাকি বুঝতে পেরেছো জিনিসটা? এবার বলো তো, এটার যে ডেল্টা এইচ, এটা কি তাপ উৎপাদী হবে নাকি তাপহারী হবে? এটার ডেল্টা এইচটা তাপ উৎপাদী হবে নাকি তাপহারী হবে? দেখো আমি তোমাকে বলছিলাম, যদি একটা চার্জিত বস্তুতে তুমি যদি কি যোগ করো, ইলেকট্রন যোগ করো, দেখো যখন তোমরা দ্বিতীয় ইলেকট্রন আসক্তি পড়তা, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি কিন্তু কি ছিল বলো তো? তাপহারী ছিল, তাপ উৎপাদী ছিল না। তাহলে এখানে অলরেডি নেগেটিভ চার্জ, আরেক ইলেকট্রন যুক্ত করতেছো, ইচ্ছা করে নিজের ইচ্ছায় যুক্ত হবে না, এখানে তোমাকে বাইরে থেকে এনার্জি দিয়ে যুক্ত করতে হবে। তাহলে এটা কিন্তু কি হবে বলো তো? এটা কিন্তু তাপহারী হবে, ডেল্টা এইচটা পজিটিভ আসবে। কি আসবে এখানে? ডেল্টা এইচটা পজিটিভ আসবে। আচ্ছা এবার যদি আমি এই যে পার অক্সাইড পাইলাম, এই পার অক্সাইডের সাথে আমি যদি আবার ফার্দার যদি ইলেকট্রন যোগ করি, আমি যদি আবার ফার্দার ইলেকট্রন যোগ করি, এইবার কি হবে দেখো তো? তাহলে এবার বলবো যে ভাই এখানে তাহলে O2 3 মাইনাস হবে, কিন্তু O2 3 মাইনাস এটা কখনো হইতে পারে? O2 3 মাইনাস এটা কখনো হইতে পারে বলো তো? O2 3 মাইনাস এটা কখনো হইতে পারে না। O2 3 মাইনাস তুমি জীবনে দেখো নাই। তাহলে এখানে তুমি কি করো, দুইটা ইলেকট্রন যোগ করো, আর এখানে 2O2 মাইনাস দাও। তাহলে দেখো 2 মাইনাস 2 মানে -4, আর এখানে -2 ছিল আর -2 যোগ করছো। তাহলে এটা কি পেয়ে গেছো? এটা পেয়ে গেছো নর্মাল অক্সাইড, এটা পেয়ে গেছো নর্মাল অক্সাইড। তাহলে তোমাকে যদি কখনো এরকম ওই যে কনভার্সনগুলো করতে বলে, তাহলে এই ইলেকট্রন যোগ করার মাধ্যমে তুমি কনভার্সনগুলো করতে পারো। ওকে। আর এখানে তাহলে বলো তো ডেল্টা এইচটা কি আসবে? এই ডেল্টা এইচটাও কিন্তু পজিটিভ হবে। কেন পজিটিভ হবে? কারণ এটা একটা চার্জিত বস্তু ছিল, চার্জিত যৌগ ছিল বা চার্জিত আয়ন ছিল, এখানে তুমি ইলেকট্রন যোগ করতেছো। তো চার্জিত মানে কোনো কিছুর মধ্যে চার্জ আছে, সেখানে যদি ইলেকট্রন যোগ করো, তাহলে নেগেটিভ চার্জের মধ্যে যদি আবার ইলেকট্রন যোগ করো, অবশ্যই তাপহারী হবে, এটা তাপ উৎপাদী হবে না। আশা করি জিনিসটা বুঝতে পারছো। আমাকে একটু করে জানাও যে এতটুকু বোঝা গেছে কিনা। আমাকে একটু করে জানাও তুমি এতটুকু বুঝতে পারছো কিনা, এতটুকু বুঝতে পারছো কিনা। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এগুলো একদম সিম্পল জিনিসপত্র, তোমাকে কোনো কঠিন আজগুবি কোনো জিনিসপত্র আমরা পড়াইনি এখন পর্যন্ত। ওকে, এগুলো একদম বেসিক জিনিসপত্র। আচ্ছা আরেকটা জিনিস দেখো এখানে, আরেকটা জিনিস হচ্ছে, তুমি যদি কখনো কি করো, তুমি যদি কখনো যে কোনো পার অক্সাইডকে নাও, যে কোনো পার অক্সাইডকে নাও, অথবা তুমি সুপার অক্সাইডকে নাও, যে কোনো পার অক্সাইড অথবা তুমি সুপার অক্সাইডকে নিছো, নেওয়ার পরে তুমি যদি এটাকে উচ্চ তাপমাত্রায় যদি ব্রেক করো, যদি কি করো, এটাকে উচ্চ তাপমাত্রায় যদি ব্রেক করো, কি করলা, যে কোনো পার অক্সাইডকে নিলা বা যে কোনো সুপার অক্সাইডকে নিছো, নেওয়ার পরে উচ্চ তাপমাত্রায় ব্রেক করছো, ব্রেক করলে এখানে তুমি নর্মাল অক্সাইড পাবা, আর এখান থেকে তুমি অক্সিজেন পাবা। সেটা সুপার অক্সাইড হোক বা পার অক্সাইড হোক, তুমি নর্মাল অক্সাইড পাবা, আর এখান থেকে তুমি অক্সিজেন পাবা, এখান থেকে তুমি কি পাবা, অক্সিজেন পাবা। যেমন দেখো, যেমন কীরকম হইতে পারে, ধরো তুমি এখানে যদি KO2কে নাও, KO2কে নেওয়ার পর তুমি যদি এখানে তাপ দিছো, তাহলে কি উৎপন্ন হবে? নর্মাল অক্সাইড কোনটা? K2O, আর এখানে তুমি অক্সিজেন পাবা। বুঝতে পারছো? আর এখানে তুমি কি পাবা? অক্সিজেন পাবা। তাহলে তুমি এটা কাজ করতে পারো, এখানে এখানে তুমি 2 মোল দিতে পারো। সমতা যদি করতে চাও তাহলে এখানে এখানে তাহলে তুমি 4 দাও, তাহলে 4 দিলে এখানে কি হলো, ধরো 4টা পটাশিয়াম মিলছে, 2টা অক্সিজেন, আর এখানে 8টা অক্সিজেন হয়ে গেছে, তাহলে এখানে 3 অক্সিজেন দিবা। বুঝছো? মানে মেইন পয়েন্টটা কি? মেইন পয়েন্ট হচ্ছে তুমি সুপার অক্সাইড নাও, যেটাই নাও, পার অক্সাইড নাও, তাপ দিলে অবশ্যই এটা নর্মাল অক্সাইডে পরিণত হবে। অবশ্যই কিসে পরিণত হবে? নর্মাল অক্সাইডে পরিণত হবে। বুঝতে পারছো নাকি বুঝো নাই? এই যে দেখো, এই জিনিসটাকে আমি এখানে পড়াইছি। কোথায় পড়াইছি? এই যে দেখো কোথায় পড়াইছি, দেখাই কোথায় পড়াইছি, দেখাই। এই যে এখানে ছিল না একটা জিনিস, এই যে দেখো, এটা কি ধরনের অক্সাইড? এটা কি, এখানে তুমি অক্সিজেন যুক্ত করছো। আচ্ছা, নর্মাল অক্সাইডে যদি আবার অক্সিজেন যুক্ত করি, তাহলে কি হয় জানো? ধরো এটা কি, আমি 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 তোমাকে ভালো করে বোঝাই। দেখো এটা কি ধরনের অক্সাইড, দেখো তো, দাঁড়াও, এটা কি ধরনের অক্সাইড? দেখো এটা কি ধরনের অক্সাইড আছে এখানে? এটা হচ্ছে নর্মাল অক্সাইড। খেয়াল করে দেখো কেন? কারণ এখানে চার্জের মান কত? অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। নর্মাল অক্সাইডে যদি কখনো অক্সিজেন যুক্ত করি, তাহলে এটা কি ধরনের অক্সাইড পাইছি আমরা এখানে? এটা হচ্ছে পার অক্সাইড পাইছি, এটা হচ্ছে পার অক্সাইড।
তাহলে নর্মাল অক্সাইড অক্সিজেন যুক্ত করলে পার অক্সাইড, এটা আমি একটু পরে দেখাচ্ছি তোমাকে। মানে ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে ব্যাখ্যা করি এখানে কি কি হয়েছে, আমি তোমাকে একটু সামারি করি। দেখো কি কি হয়েছে আমি তোমাকে একটু সামারি করি। আমরা এখানে বললাম ইলেকট্রন যোগের মাধ্যমে কাহিনীটা দেখাইলাম, আবার পার অক্সাইড বা সুপার অক্সাইডকে তাপ দিলে কী হবে সেটা আমরা দেখাইলাম। কেমন? আমাকে একটু করে জানাও এতটুকু তুমি বুঝতে পারছো কিনা। সেম আরেকটা জিনিস তোমাকে দেখাই দিয়ে আসো। ধরো তুমি যদি এখানে Na2O2 নিতা, ধরো সুপার পার অক্সাইডকে নিছো, তাকে যদি তুমি উত্তপ্ত করো তাহলে কিন্তু নর্মাল অক্সাইড পাবা। তাহলে কিন্তু কি পাবা? নর্মাল অক্সাইড এখানে পাবা, অর্থাৎ Na2O এখানে পাবা আর অক্সিজেন এখানে পাবা। সমতা তুমি নিজেও করতে পারবা, সমতা কি করতে পারবা? নিজেও করতে পারবা। এতটুকু কি বোঝা গেছে ভাই? দেখো তো এতটুকু বুঝতে পারছো কিনা সবাই, আমাকে একটু জানাও এতটুকু তুমি বুঝতে পারছো কিনা। আচ্ছা, যেটা পরে নেই আর কি, কেমন? এটা একটু দেখাই দিই, এটাই পরে আমাদের শেষ করে দিব আজকের পড়া। এই যে এখানে দেখাই দিয়ে আসো। তাহলে আমরা মনে রাখবো যে আমরা যদি নর্মাল অক্সাইডকে নিই, নর্মাল অক্সাইড নিয়ে যদি আমরা অক্সিজেন যোগ করি উচ্চ তাপমাত্রায়, তাহলে এখানে আমরা পার অক্সাইড পেতে পারি। তাহলে এখানে আমরা পার অক্সাইড পেতে পারি। আর এই পার অক্সাইডের সাথে যদি আবার অক্সিজেন যোগ করি, অক্সিজেন যোগ করি তাপমাত্রা দিয়ে, তাহলে এখান থেকে সুপার অক্সাইড পাওয়া যায়। ঠিক আছে, এটাও একটা কনসেপ্ট। তাহলে আজকের লেকচারটা আমাদের এতটুকুই। আমরা আমাদের কিন্তু অক্সাইড শেষ হয়নি, আমরা যেটা করব অক্সাইডের ওই যে কয় প্রকারের, টোটাল 9 প্রকারের অক্সাইড আছে, এটা নিয়ে আমরা আগামী ক্লাস আলোচনা করবো। নাহলে আজকে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। ওকে, 2.5 ঘন্টা 3 ঘন্টায় চলে যাবে, তো এই জন্য না আগাই, আমরা আগামী ক্লাসে বাকিটা শেষ করে দিব। তাহলে বাকি আমাদের আগামী ক্লাসে পড়া কি, আমরা টাইপস অফ অক্সাইডগুলো পড়ে ফেলবো, আর পি ব্লকটা আমরা শেষ করে ফেলবো, যাতে আমরা 23 নম্বর ক্লাস আর 23 নম্বর ক্লাসে তাহলে আমাদের পি ব্লক শেষ হয়ে যাবে। 24 আর 25 নম্বর ক্লাসে আমরা ডি ব্লক আলোচনা করবো। কেমন? 2 ক্লাস মানে 25 ক্লাসে আমাদের টোটাল এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তাহলে সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ক্লাস করার জন্য। তাহলে অক্সাইডগুলো একটু ভালো করে পড়বা। অক্সাইডে আমরা কিন্তু এখনো পড়া শেষ হয় নাই, অক্সাইডে আমরা কিন্তু আগামী ক্লাসে এই যে অক্সাইডের টাইপস অফ অক্সাইড পড়বো, তারপরে তোমার অক্সাইডের বিক্রিয়া দেখবো, সবগুলো দেখবো। কেমন? অক্সাইড আর এখনো বাকি আছে, অক্সাইডের আমরা বেসিক আইডিয়াটা দিছি, বাট 9 প্রকার অক্সাইড নিয়ে আমরা আলোচনা করবো নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস কিন্তু আগামীকাল সন্ধ্যাবেলা। কেমন? যাই তাহলে, আসসালামু আলাইকুম।